আচ্ছা ঠিক আছে, আমি শুরু করি, বেশি দেরি না করে শুরু করি, তাড়াতাড়ি যদ্দূর পারি শেষ করে দিব। আচ্ছা যাই হোক, প্রথম আইটেমটাতে আসলে বেশিরভাগ জিনিসই হচ্ছে লাইক এগুলো তোমরা ইন্টারে পড়ছো, এবং এখানে এটা তোমরা যদি ইন্টারে পড়া মনে থাকে তাহলে হচ্ছে এই কেউ আঁকাকি করবি না, মাইর দিব। দাঁড়া আমি আঁকাকি স্টপ করি। ডিএলসি শুটারস এর ম্যানেজার করতেছে। এই এই নাজমি, সমস্যা কি? এগুলো রেকর্ড হচ্ছে কিন্তু, এইসব অফিসিয়াল জিনিসপত্র। ডিসেবল পার্টিসিপেন্টস অ্যানোটেশন, ঠিক আছে, এখন আর আঁকাকি করা যাবে না। আচ্ছা, আর আঁকাকি যে করলা এটা মুছবো কেমন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেটা বললাম যে এখানে আসলে বেসিক্যালি প্রথম যে আইটেমটা, এই আইটেমটা বেশিরভাগ জিনিস হচ্ছে ইয়ের মতো, অনেকটা আগের জিনিস, এখানে রিক্যাপিচুলেট করার তেমন কিছু নাই। তো যাই হোক, আমার কাছে একটা জিনিস আছে, এটা হচ্ছে যে আমাদের সময় লেকচার স্লাইড আছে একটা। তো আমি লেকচার স্লাইড দেখে তোমাদের পড়াতে পারি, তবে আমার কাছে মনে হয় যে সেটা পড়ালে খুব একটা লাভ হবে না, তোমরা আরো বোরিং ফিল করবা। আমি এক পাশে স্লাইডটা খোলা রাখতেছি, সেখান থেকে যেটা মনে হয় যে তোমাদের জন্য কঠিন সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, মানে ফার্স্টে তো তোমাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে ডাইজেশন। আচ্ছা বেশি চিকন হয়ে যাচ্ছে। আচ্ছা, ডাইজেশন আর অ্যাবজর্পশন এই দুইটার সংজ্ঞা জানতে চাই আর কি। তো আমরা হচ্ছে যে খাওয়াটা খাই, সেই খাওয়াটা হচ্ছে অনেক কমপ্লেক্স ফর্মে থাকে একটা, সেই কমপ্লেক্স ফর্ম থেকে আমাদের খাওয়াটা খুব সিম্পল ফর্মে যাওয়া লাগবে। আচ্ছা তার আগে আমরা তো নিউট্রিয়েন্টস পড়ছি সবাই সেকেন্ড কার্ডের, তাই না? সেই নিউট্রিয়েন্টসের মধ্যে ছিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস, আর ছিল ডায়েটারি ফাইবার। তো ডায়েটারি ফাইবারটা আসলে কার্বোহাইড্রেটের মধ্যে, এটা আলাদা করে কিছু না। যাই হোক, তো এর মধ্যে আমাদের কমপ্লেক্স নিউট্রিয়েন্ট হচ্ছে এগুলা, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। তো মেইনলি এই তিনটারই হচ্ছে মেইনলি হচ্ছে ডাইজেশন হয় আর কি। অন্যগুলোর আসলে ডাইজেশন হয় না, অন্যগুলো ডিরেক্ট অ্যাবজর্পশন। তাহলে এটা একটু খেয়াল রাখবা যে সব কিছু ডাইজেশন হয় না, জাস্ট মেইনলি তিনটার ডাইজেশন হয়, বাকিগুলো হচ্ছে অ্যাবজর্পশন হয়। তো ডাইজেশন হচ্ছে এই যে কমপ্লেক্স কি কি, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, এই সবগুলোর কমপ্লেক্স থেকে যত সিম্পল ফর্মে যাওয়া যাবে, সিম্পলেস্ট ফর্মে, সেই সিম্পলেস্ট ফর্মে যাওয়াটার নামই হচ্ছে ডাইজেশন। কার্বোহাইড্রেটের সিম্পলেস্ট ফর্ম হচ্ছে মনোস্যাকারাইড, অর্থাৎ তিনটা, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। তারপর প্রোটিনের সিম্পলেস্ট ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর এটা সিম্পলেস্ট ফর্ম হচ্ছে মেনলি ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। তো যাই হোক, এই যে কমপ্লেক্স একটা নিউট্রিয়েন্ট এখান থেকে এটার সিম্পলেস্ট ফর্মে যাচ্ছে, এই যে প্রসেসটা, এটাই কিন্তু বেসিক্যালি ডাইজেশন। সংজ্ঞায় যাই থাকুক, সব সময় এটা খেয়াল রাখবা যে আমাদের কিছু কিছু খাওয়া আছে কমপ্লেক্স, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এই খাওয়াগুলো কোনোভাবে কনভার্ট হয়ে সিম্পলেস্ট রূপে যাওয়াটাই হচ্ছে ডাইজেশন। আর অ্যাবজর্পশন কি? অ্যাবজর্পশন হচ্ছে কি কি আমরা আমাদের সিম্পল নিউট্রিয়েন্ট কি কি পাইলাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর হচ্ছে গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এগুলা ডাইজেশনটা কোথায় হয়? ডাইজেশন হয় যেই ট্র্যাক্টে, সেই ট্র্যাক্টের নাম হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এখন কথা হচ্ছে যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট কি? ডাইজেস্টিভ ট্র্যাক্ট হচ্ছে একটা টিউব, এই টিউবের মধ্যে যে লুমেনটা, জিআইটির যে লুমেনটা, এটাই তো ডাইজেস্টিভ ট্র্যাক্ট। সহজ কথা, ডাইজেশনের পর এই সিম্পল যে ফর্মগুলা, এগুলা ডাইজেশনের পর লুমেনে থাকে আর কি। কিন্তু কথা হচ্ছে যে এই যে সিম্পল ফর্ম অফ নিউট্রিয়েন্ট, এগুলার তো আমাদের লুমেনে থেকে কোনো কাজ নেই। আমাদের বডির ভিতরে না ঢুকলে, আমাদের প্রত্যেকটা সেলেই তো নিউট্রিয়েন্ট লাগে, প্রত্যেকটা সেলেরই অ্যামাইনো অ্যাসিড লাগে প্রোটিন তৈরি করার জন্য, ফ্যাটি অ্যাসিড লাগে ফ্যাট তৈরি করার জন্য, গ্লুকোজ লাগে এনার্জির জন্য। আবার এগুলো সবগুলা থেকে মানে আলটিমেটলি এনার্জি পাওয়া যায়। সো জিআই ট্র্যাক্টে যদি এই নিউট্রিয়েন্টগুলো রয়ে যায় তাহলে তো কোনো লাভ নাই বডির, তাই না? বডির প্রত্যেকটা সেলকে এই সিম্পল যে নিউট্রিয়েন্টগুলা, এগুলো তো পৌঁছায় দিতে হবে। সো আমাদের বডি কি করে, এমন একটা মেকানিজম অ্যাডাপ্ট করে যার ফলে এই সিম্পল নিউট্রিয়েন্টগুলা শরীরের সমস্ত সেলে পৌঁছে যাবে। এখন আমাদের বডির কোন কম্পোনেন্টের শরীরের সমস্ত সেল পর্যন্ত যাওয়ার অ্যাক্সেস আছে, সেটা হচ্ছে ব্লাড। ব্লাড শরীরের সব জায়গায় ফ্লো করে।
সো আমাদের যেই জিনিসগুলা ডাইজেস্ট হয়ে তৈরি হলো সেই জিনিসগুলো এখন এই জিআই ট্র্যাক্টের লুমেন থেকে ব্লাডে যাবে। ব্লাডে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটা যেন শরীরের যেখানে দরকার সেখানকার সেলে যে সে তার কাজটা করতে পারে, অথবা যদি দরকার না হয় তাহলে সে যেন স্টোর থাকতে পারে। হয় সে কোনো একটা কাজ করবে, কাজ কি? কাজ হচ্ছে সে কোনো এনার্জি প্রডিউস করবে, অথবা সে হচ্ছে কাঁচামাল হিসেবে অন্য কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসেবে থাকবে, অথবা যদি এই মুহূর্তে না লাগে তাহলে স্টোর হবে। বাট এগুলোর জন্য তো তাকে আগে সেলে যাইতে হবে। জিআই ট্র্যাক্ট থেকে তো ডিরেক্ট সেলে যাওয়া সম্ভব না, আগে ব্লাডে যাইতে হবে। সো সো তুমি তাহলে দেখো মাউথ থেকে হচ্ছে জিআইটি, জিআইটি থেকে হচ্ছে ব্লাড, আর ব্লাড থেকে হচ্ছে সেল। এই যে মাউথ থেকে জিআইটি মানে এটাকে আমরা তো বলি ইনজেকশন জিআইটি থেকে, এবং ইনজেকশনের পর যে আরো কি হয়, ডাইজেশন হয়। এই ডাইজেশনের পর যেই নিউট্রিয়েন্টটা তৈরি হয় এটা যে ব্লাডে যায়, এই ব্লাডে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে অ্যাবজর্পশন আর ডাইজেশনের পার্থক্যটা ক্লিয়ারলি বুঝতে পারছি কি আমরা? সোজা কথা, ডাইজেশন শেষে যে কমপ্লেক্স নিউট্রিয়েন্টটা তৈরি হয় সেটা ব্লাডে অ্যাবজর্ব হওয়াটাই হচ্ছে অ্যাবজর্পশন, মানে ব্লাডে অ্যাবজর্ব হওয়া। এই যে অ্যাবজর্ব হওয়া, এটা থেকে বোঝা যাচ্ছে যে অ্যাবজর্পশনটা কি। সংজ্ঞা যখন দিব তখন তো আর অ্যাবজর্পশন কথাটা ইউজ করতে পারবা না, তখন হচ্ছে ট্রান্সপোর্ট অফ ডাইজেস্টেড সিম্পল ফুড পার্টিকেলস ফ্রম দ্য জিআই ট্র্যাক্ট ইনটু দ্য ব্লাড ইজ কল্ড অ্যাবজর্পশন। আচ্ছা, তাহলে আর শুধু ব্লাডে যে যায় তা না, সব জিনিস ব্লাডে যায় না, কিছু কিছু জিনিস তোমরা দেখবা যে লিম্ফে যায়, যেমন ফ্যাট হচ্ছে লিম্ফে যায়। তো যাই হোক, জিআই ট্র্যাক্ট থেকে ব্লাড অথবা লিম্ফে যাওয়া বাই ক্রসিং দ্য সেল। আচ্ছা দাঁড়াও, আবার দেখে আরেকটা জিনিস। এই যে ধরো এটা হচ্ছে জিআই ট্র্যাক্টের লুমেন, তোমরা যদি এই জায়গাটাকে একটু ভালো করে দেখো তাহলে দেখবা কি তোমার অনেকগুলা সেল এরকম পরপর আছে। এটাকে আমরা বলি মিউকোসা। মিউকোসার পরে থাকে সাবমিউকোসা, সাবমিউকোসার পরে আরো অনেক কিছু মাসেল লেয়ার, তারপর থাকে সেরোসা। এই যে সাবমিউকোসা, এই সাবমিউকোসে অনেক ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেল। তো এই ব্লাড ভেসেল গুলাই মেইনলি কি করতেছে দেখো, আমার এই তো হচ্ছে লুমেন। এই লুমেনে ধরো কার্বোহাইড্রেট আছে একটা, সাপোজ গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা এই লুমেনে আছে। এই গ্লুকোজটা তো এই লুমেনে থেকে কোনো কাজ নাই, সে আলটিমেটলি সেলের ভিতর ঢুকে ব্লাডে যাওয়া লাগবে। তাইলে ট্রান্সপোর্ট অফ দিস কার্বোহাইড্রেট ফ্রম দ্য জিআইটি লুমেন ইনটু দ্য ব্লাড বাই ক্রসিং দ্য মিউকোসাল সেল, এটা হচ্ছে মিউকোসাল সেল, ইজ কল্ড অ্যাবজর্পশন। তাহলে ডাইজেশন অ্যাবজর্পশনের সংজ্ঞাটা নিয়ে আশা করি প্রবলেম নাই। আর যে কোনো সময় যে কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করবে, এটা একদম লাইক একটা ফ্র্যাঙ্ক ক্লাস, মানে এখানে মানে মানে এটা ক্লাসও না, সহজ কথা, এটা ডেমো টাইপ, এটা ডিসকাশন টাইপ, আর কিছু না। এগুলো তোমরা সবই জানো, খুব ইজি জিনিস, আমি জাস্ট একবার বলার জন্য বলতেছি। আচ্ছা, ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম অনেক কিছু এখানে, এটা মুখস্থ, এটা বোঝানোর কিছু নাই। তারপর হচ্ছে তোমার আর হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে জিআই ট্র্যাক্ট আর অ্যালাইমেন্টারি ট্র্যাক্ট এই দুটোর পার্থক্য কি। সহজ কথা, অ্যালাইমেন্টারি ট্র্যাক্ট হচ্ছে মাউথ টু অ্যানাস, আর জিআই ট্র্যাক্ট হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল। গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক, সো জিআইটি মানে হচ্ছে স্টমাক টু অ্যানাস। এটা জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালিমেন্টারি ট্র্যাক্ট অ্যান্ড জিআই ট্র্যাক্ট। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে তো ধরো পার্টস আছে, ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট আছে, এটা মাউথ, তারপর ইসোফেগাস, স্টমাক, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তো কিছু বলার নাই আর। তারপর লার্জ ইন্টেস্টাইনে কি পার্ট থাকে, লাইক হচ্ছে সিকাম থাকে, এখানে অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপর হচ্ছে রেকটাম, তারপর অ্যানাল ক্যানাল, এগুলা কিছু বলার নাই, এগুলা অ্যানাটমিতে ধরবে, অ্যাবডোমেন কার্ডে। এখন যেটা জিজ্ঞেস করবে যে তোমার ডাইজেস্টিভ সিস্টেমের দুইটা পার্ট, একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, একটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। ডাইজেস্টিভ ট্র্যাক্ট হচ্ছে যেটা বললাম, যে টিউবটা স্টমাক থেকে শুরু করে, মানে মাউথ, ইসোফেগাস, স্টমাক থেকে শুরু করে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন সব। আর গ্ল্যান্ড কি আছে, উপরে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, তারপরে আছে হচ্ছে তোমার প্যানক্রিয়াস, তারপর হচ্ছে গল ব্লাডার, তারপর লিভার। আসলে লিভার আর গল ব্লাডারের কাজের পার্থক্য খুব একটা নাই, এটা তোমরা পরে বুঝো। যাই হোক, সোজা কথা, ডাইজেস্টিভ ট্র্যাক্ট হচ্ছে পুরো জাস্ট যে
যে টিউব লাইক যে ট্র্যাকটা, আর গ্ল্যান্ড হচ্ছে গ্ল্যান্ডগুলা, এগুলো সব হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। আচ্ছা আচ্ছা দাঁড়া একটা মিনিট, এই ছবিটা একটু দেখাই। ছবি দেখে, এই যে এই ছবিটা দেখো, এই যে যে টিউবটা, এই টিউবটা যে কমলা কালার তারপর আবার সবুজ হয়ে গেছে, যে এটাই হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আর সাথে সাথে সাইড দিয়ে যে যে স্যালিভারি গ্ল্যান্ড, এই যে এখানে গল ব্লাডার, যেখানে লিভার, প্যানক্রিয়াস আছে এই পাশে, এগুলো সব হচ্ছে তোমার মানে আর কি, সরি, এগুলো সব হচ্ছে তোমার ডাইজেস্টিভ গ্ল্যান্ড। যাই হোক, এখানে আর মানে এগুলো সব তোমরা পারো, এগুলা বেশি বলার কিছু নাই। আর হচ্ছে তারপরে তোমাদের এখান থেকে বোঝার জিনিস যেটা আছে, যে আমাদের ডাইজেশনের প্রসেসটা জানার আগে আমাদেরকে যেটা জিজ্ঞেস করে যে ডাইজেশন হয় কি দিয়ে। ডাইজেশন হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে মেকানিক্যাল কিছু প্রসেস, একটা হচ্ছে কেমিক্যাল কিছু প্রসেস। মেকানিক্যাল প্রসেস হচ্ছে যে লাইক আমরা যখন রান্না করি, আমরা যে বারবার খাওয়াটাকে নাড়ি না চামচ দিয়ে, ওইটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস। আর কেমিক্যাল কি, আমরা যে নানা রকম মশলা অ্যাড করি, ওইটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। সো ডাইজেশনও সেম। মেকানিক্যাল প্রসেসগুলো কি কি, একটা হচ্ছে তোমার পেরিস্টালসিস। পেরিস্টালসিস হচ্ছে তোমার এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্য দিয়ে যে খাওয়া যাচ্ছে, এটা বারবার সংকোচন প্রসারণের ফলে খাওয়াটা খুব ভালোভাবে একটার সাথে একটা মিক্স হয়ে একটা লাইক একটা স্যুপের মতো তৈরি হয়ে যায়। আগে খাওয়াগুলো ডিফারেন্ট আলাদা আলাদা থাকে, কিন্তু তুমি যদি এদেরকে একসাথে না মাখাও তাহলে এরা ভালো মতো ডাইজেস্ট হবে না। এই জন্যই পেরিস্টালসিসের দরকার। আরেকটা হচ্ছে মেকানিক্যাল ফাংশনের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার আমরা যে যে মানে একটা হচ্ছে তোমার এটাকে বলা হয় চিউইং। আমরা যখন ধরো একটা বড় বিস্কিট খাই, বিস্কিটটা যদি আমরা এভাবে গিলে ফেলি তাহলে এটা ভালো ডাইজেস্ট হবে না, কারণ তখন কাজ করবে শুধুমাত্র সারফেসের উপর, এনজাইমগুলো শুধুমাত্র সারফেসে কাজ করবে, খুব ভালো মতো ভাঙতে পারবে না খাওয়াটাকে। কিন্তু আমরা যখন চাবাই তখন এটা ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা হয়ে যায়, তখন এর সারফেস এরিয়া বাড়ে, প্রত্যেকটা সারফেসে এনজাইম কাজ করতে পারে, খুব ভালো মতো খাওয়াটাকে ডাইজেস্ট করতে পারে। সো এটা হচ্ছে চিউইং এর ইফেক্ট। এই চিউইং এর পাশাপাশি আরেকটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশনও অনেকটা চিউইং এর মতো, এটা মেইনলি হচ্ছে ফ্যাটের জন্য, ফ্যাট লাইক সাবস্টেন্সের জন্য। অনেক বড় একটা ফ্যাট গ্লোবিউল বাইল সল্টের জন্য ভেঙে ছোট 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 গ্লোবিউল তৈরি হয়। তো এই বড় ফ্যাট গ্লোবিউলের উপর এনজাইম যত ইফেক্টিভলি কাজ করতে পারতো, ছোট ফ্যাট গ্লোবিউলের উপর এনজাইম আরো তত ইফেক্টিভলি কাজ করতে পারে। এটা হচ্ছে ইমালসিফিকেশন। তাহলে এ হচ্ছে মেকানিক্যাল প্রসেসেস অফ ডাইজেশন। আর কেমিক্যাল প্রসেসেস অফ ডাইজেশন হচ্ছে সবই এনজাইমেটিক আর কি, এনজাইমস। এবং এই এনজাইমের কাজ করার জন্য দরকার অপটিমাম পিএইচ। তাহলে কেমিক্যাল প্রসেসের জন্য কে দায়ী? এনজাইমস। এবং এনজাইমের ভালো মতো কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে অপটিমাম পিএইচ। এবং এই কেমিক্যাল প্রসেসটার জন্য বিভিন্ন অর্গান থেকে কিছু জিনিস সিক্রেট হয়, এটাকে আমরা এক কথায় বলি ডাইজেস্টিভ জুস। এক কথা আমরা কি বলি? ডাইজেস্টিভ জুস। তাহলে আমি আবার বলি, ডাইজেস্টিভ প্রসেস আমরা যদি একদম মুখ থেকে শুরু করি, ফার্স্ট হচ্ছে তোমার চিউইং, তারপর হচ্ছে ইনজেকশন মানে খাওয়াটা গিলা, তারপরে হচ্ছে জিআই ট্র্যাক্ট দিয়ে সে যতই সামনে যায় তার পেরিস্টালসিস হয়, তারপরে স্টমাকে গেল বা যেই অর্গানই যায় সেখান থেকে কিছু ডাইজেস্টিভ জুস বের হয়। ডাইজেস্টিভ জুসগুলো হচ্ছে, আচ্ছা ডাইজেস্টিভ জুস মুখেও বের হয়, স্যালাইভা, যাই হোক। তাহলে এই হচ্ছে বেসিক প্রসেসেস অফ ডাইজেশন। এর মধ্যে তিনটা হচ্ছে মেকানিক্যাল আর এটা হচ্ছে কেমিক্যাল। আচ্ছা, এখন এই প্রত্যেকটা প্রসেস নিয়ে তোমাদেরকে একটু ডিটেলস জানতে চাই, তবে সবচেয়ে ভালো মতো জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার ডাইজেস্টিভ জুসগুলো নিয়ে। তাহলে আমার ডাইজেস্টিভ জুসগুলো কি সেটা আগে একবার দেখে নিই। এটা তোমরা জানো, মুখে আছে স্যালাইভা, তারপর হচ্ছে যে স্টমাকে আছে গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াস আছে প্যানক্রিয়াটিক জুস, মানে নামটা খুবই মানে ইজি আর কি, লাইক জুস। জিআইটিতে আছে মানে ইন্টেস্টিনে আছে ইন্টেস্টিনাল জুস। ইন্টেস্টিনাল জুস একটা সুন্দর নাম আছে, সাক্কাস এন্টেরিকাস, এটাও তোমরা জানো, সাক্কাস এন্টেরিকাস। আর লাস্টে আছে বাইল।
তাহলে তাহলে এই হচ্ছে জুসগুলো, স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, ইন্টেস্টিনাল জুস, সাক্কাসেন্ট্রিকাস, মানে সাক্কাসেন্ট্রিকাস হচ্ছে ইন্টেস্টিনাল জুসের আরেকটা নাম, আর আছে বাইল। আচ্ছা, তাহলে এই হচ্ছে সবগুলো ডাইজেস্টিভ জুস, এবং এটা জিজ্ঞেস করতে পারে যে ডাইজেস্টিভ জুসগুলোর নাম বলো। এখন প্রত্যেকটা ডাইজেস্টিভ জুসের হচ্ছে তোমার যেটা জানতে চায়, সবগুলো জানতে চায় না, জাস্ট দুইটা ডাইজেস্টিভ জুসের পিএইচটা মনে রাখা একটু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের পিএইচটা কেন মনে রাখা ইম্পর্টেন্ট? কারণ এটা খুবই অ্যাসিডিক। এটা এক এক বই এক এক রকম লেখা, কোথাও লেখা 1 থেকে 2.5, কোথাও লেখা 1.5 থেকে 3, সমস্যা নাই, তুমি জাস্ট যদি এক কথায় বলো যে এটার পিএইচটা অ্যাসিডিক তাইলেই হবে। আর যদি জিজ্ঞেস করো যে কত, তখন কিছু একটা বলে দিবা, লাইক 1 থেকে 3, ভুল হবে না। আর আরেকটা যেটা জানতে চাই সেটা হচ্ছে তোমার আচ্ছা, আরেকটা যেটা জানতে চাই সেটা হচ্ছে স্যালাইভা। স্যালাইভার পিএইচ হচ্ছে 6 থেকে 7। এই দুটো জানতে চাই কেন? কারণ এই দুটোই মেইনলি হচ্ছে অ্যাসিডিক, আর বাকি যা আছে সব হচ্ছে মানে তোমার অ্যালকালাইন। অ্যালকালাইন হাতে লেখা অনেক খারাপ, তোমরা যদি বুঝতে না পারো বইলো। আর এটা জাস্ট একটা হোয়াইট বোর্ড টাইপ, আর কিছু না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে ডাইজেস্টিভ জুসগুলোর একসাথে নামটা আমরা জানলাম, আর হচ্ছে কোন দুইটা অ্যাসিডিক, স্যালাইভা অ্যাসিডিক আর গ্যাস্ট্রিক জুসটা অ্যাসিডিক। এখন সবগুলো সম্পর্কে অল্প অল্প একটু করে জাস্ট জেনে যাই, যেটা হচ্ছে যে বুঝার জন্য দরকার আর কি। আমি আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ডে হচ্ছে আমরা মেইনলি যা আমাদের যে মানে আচ্ছা, ফার্স্ট হচ্ছে মানে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ডে কি কি এনজাইম আছে আমরা আগে সেটা, আচ্ছা, যে কোনো অর্গানে কি কি এনজাইম আছে এটা আমরা 3 ভাগে ভাগ করে পড়ব। কার্বোহাইড্রেটের পরিপাকের জন্য কি এনজাইম আছে, প্রোটিন পরিপাকের জন্য কি এনজাইম আছে, আর হচ্ছে ফ্যাট পরিপাকের জন্য কি এনজাইম আছে, আর আদার যদি কিছু থাকে সেটা আমরা জানবো আর কি। যাই হোক, তাহলে স্যালাইভারি গ্ল্যান্ডে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য আছে হচ্ছে, এটা তোমরা জানো সবাই, টায়ালিন। এবং টায়ালিনের আরেকটা নামও তোমরা জানো, এটা হচ্ছে তোমার আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে নেই, আচ্ছা পরে বলি। মানে এটা হচ্ছে একটা অ্যামাইলেজ। মানে হচ্ছে তোমার যে এনজাইমগুলো স্টার্চকে ভাঙে ওদেরকে বলা হয় অ্যামাইলেজ। আর এটা হচ্ছে স্টার্চের আলফা বন্ডকে ভাঙে, এজন্য এটা আলফা অ্যামাইলেজ। যেহেতু এটা স্যালাইভাতে থাকে, সো এটা স্যালাইভারি আলফা অ্যামাইলেজ। কিন্তু স্যালাইভারি আলফা অ্যামাইলেজ নামটা যেহেতু অনেক কঠিন, এজন্য এটাকে এক কথা বলা হয় টায়ালিন, দিয়ে টায়ালিন। এটা তোমরা কিন্তু সবাই ইন্টারে পড়ছো। আচ্ছা, এখানে কি প্রোটিন পরিপাকের জন্য কোনো এনজাইম আছে? নাই। এখানে প্রোটিন পরিপাকের জন্য কোনো এনজাইম, এখানে ফ্যাট পরিপাকের জন্য একটা আছে, স্যালাইভারি বা লিঙ্গুয়াল, স্যালাইভারি লাইপেজ বা লিঙ্গুয়াল লাইপেজ। আচ্ছা, তারপরে আদার্স কি আছে? আদার্স আরো কিছু জিনিস আছে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার লাইসোজাইম। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার স্যালাইভারি আলফা অ্যামাইলেজ নিশ্চয়ই কার্বোহাইড্রেটের জন্য, লিঙ্গুয়াল লাইপেজ হচ্ছে ফ্যাটের জন্য, লাইসোজাইম কার জন্য? এটা হচ্ছে তোমার মাইক্রোবসের জন্য। এটা একটা হাইড্রোলাইটিক এনজাইম, এটা হচ্ছে মাইক্রোবস, তোমার জীবাণুকে ধ্বংস করে, জীবাণুকে এটা ধ্বংস করে। তাহলে এই হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে এগুলা আছে। এছাড়া যা আছে ওগুলো তোমরা বই থেকে পড়ে নিও, ওইটা ইম্পর্টেন্ট না, বাট এটা খেয়াল রাখবা কারণ এটা ডাইজেশনের জন্য লাগবে। আর হচ্ছে স্যালাইভার ফাংশন কি? স্যালাইভার ফাংশন এটা তো আমার বললে আসলে ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। যাই হোক, স্যালাইভা হচ্ছে যে খাওয়াকে পিচ্ছিল রাখে, গিলতে সাহায্য করে, গরম খাওয়াকে ঠান্ডা করে, হাবিজাবি অনেক কিছু। এটা আমি আর বলে টাইম নষ্ট করতেছি না। তাহলে স্যালাইভা গেল, আমার কাছে মনে হয় স্যালাইভার আর দরকার নেই। আরেকটা জিনিস, এটা ইম্পর্টেন্ট, স্যালাইভা দিয়ে কোন ইমিউনোগ্লোবুলিন বের হয়? আইজিএ, এটা খেয়াল রাখবা। আইজি তো 4 প্রকার, আইজি, জি, এ, এম, ই আর ডি। এ হচ্ছে সমস্ত বডিলি সিক্রেশন দিয়ে বের হয়, যেমন স্যালাইভা, সোয়েট, জিআইটি সিক্রেশন, মানে গ্যাস্ট্রিক জুস বা ডাইজেস্টিভ জুস, আর হচ্ছে ব্রেস্ট মিল্ক, এই সবগুলো। তাহলে আইজিএটা একটু খেয়াল রাখবা যে কোন জায়গা দিয়ে আইজিএটা বের হচ্ছে, এর মধ্যে স্যালাইভা একটা। আচ্ছা, আর হচ্ছে
তাহলে হচ্ছে মুখের ভিতর যেহেতু এটা আছে, তাহলে মুখের ভিতর ডাইজেশন হচ্ছে কার কার? মুখের ভিতর আসলে শুধুমাত্র টায়ালিনেরই একটু ডাইজেশন হয়, অল্প একটু, মানে সরি কার্বোহাইড্রেটেরই অল্প একটু ডাইজেশন হয়। এখন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে মুখে কি ফ্যাটের ডাইজেশন হয় কিনা, বলবা যে না, হয় না, কারণ এটা কাজ করার জন্য অ্যাসিডিক পিএইচ লাগে, 1 থেকে 3 পিএইচ লাগে। এই পিএইচটা তো মুখে নাই, সো মুখে এটা কাজ শুরু করতে পারে, এটা কাজ শুরু করতে পারে স্টমাকে যেয়ে, তাহলে এটা স্টমাকে যেয়ে কাজ শুরু করতে পারে। আচ্ছা, আর কি যায়, আর কি হয় মেকানিক্যাল ডাইজেশন, এখানে তুমি যে খাওয়াটা চাবাচ্ছ, তারপর জিহ্বা দিয়ে খাওয়াটা নাড়াচ্ছ, এখানে একটা মেকানিক্যাল একটা অ্যাক্টিভিটি হয় আর কি। আর হচ্ছে তোমার যাই হোক, স্যালিভা নিয়ে আর কিছু বলার নাই আপাতত তোমাদের বুঝার জন্য। এরপর হচ্ছে তোমার গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস আমি পুরো নাম লিখতেছি না, গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসে কার্বোহাইড্রেটের জন্য কি আছে সেটা দেখব, প্রোটিনের জন্য কি আছে সেটা দেখব, ফ্যাটের জন্য কি আছে সেটা দেখব, আর হচ্ছে আদার্স কিছু আছে কিনা সেটা দেখব। যাই হোক, আচ্ছা, কার্বোহাইড্রেটের জন্য কিছু নাই, কিছুই নাই, স্যাড। আচ্ছা, প্রোটিনের জন্য আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে তোমার পেপসিন। পেপসিন এটা তোমরা জানো সবাই, আমার আলাদা করে বলার কিছু নেই। এখানে আছে তোমার গ্যাস্ট্রিক লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ আর আদারের মধ্যে ইম্পর্টেন্ট কি আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট HCl, যেটা আলটিমেটলি পেপসিনের মানে জন্য দরকার। আর আছে তোমার হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল, যেটা হচ্ছে B12 ডাইজেশনের জন্য দরকার। আচ্ছা, আমি একটু বলি, এখানে HCl এর কাজ আসলে দুইটা। HCl এর একটা কাজ কি, সে হচ্ছে পেপসিনোজেন থেকে পেপসিনকে তৈরি করে, তারপর পেপসিন তার কাজটা করতে পারে। পেপসিনোজেন কিন্তু একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, সে নিজে কিন্তু প্রোটিন পরিপাক করতে পারে না আনলেস ইট ইজ অ্যাক্টিভেটেড বাই HCl। HCl একটা কাজ আছে, আমরা যখন আয়রন খাই, এটা হচ্ছে আমরা যখন আয়রন খাই, আয়রনটা তোমার খাওয়ায় থাকে এই ফর্মে, Fe3+ ফর্মে, কিন্তু আয়রনের অ্যাবজর্পশনের জন্য এটাকে Fe2+ ফর্ম হইতে হয়। এই যে আয়রনটা তোমার এরকম কনভার্ট হচ্ছে, এই কাজটাতে সাহায্য করে HCl। তাহলে HCl এর কাজ হচ্ছে আয়রন অ্যাবজর্পশন, আরেকটা হচ্ছে তোমার প্রোটিন ডাইজেশন, এটা খেয়াল রাখবা। আর ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা হচ্ছে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে সাহায্য করে। এটা তোমরা, এটা কি করে দেখো তোমরা। আচ্ছা, ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে কেমনে সাহায্য করে, এটা মনে হয় তোমরা ভিটামিনে কি পড়ছিলা? আচ্ছা, কেউ একজন আমাকে বলো তো যে ভিটামিন কিভাবে অ্যাবজর্ব হয়, এটা কি তোমরা এখনো পড়ছো? মানে এটা কি তোমাদের আগের কোনো কার্ডে পড়ানো হয়েছে, ভিটামিন B12 যখন পড়ানো হয়েছে? তো বলো তো কেউ একজন। ভাইয়া ওই পার্নিশিয়াস অ্যানিমিয়া পড়ানোর সময় এই ফ্যাক্টরের কথা মনে হয় বলছিল একটুখানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা শোনো, একটু শোনো, ভিটামিন B12টা একটু বলে নেই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের মাউথ, এই হচ্ছে আমাদের স্টমাক, এই হচ্ছে আমাদের ডিওডেনাম, আর সাপোজ এই হচ্ছে আমাদের টার্মিনাল আইলিয়াম, তারপরে তো সিকাম আর অ্যাসেনিকুলাম। যাই হোক, দেখো তোমার মুখে যখন ভিটামিন B12 আসে, তখন হচ্ছে ভিটামিন B12 এর সাথে আর ফ্যাক্টর নামে একটা জিনিস যুক্ত হয়, আর ফ্যাক্টর। এই আর ফ্যাক্টরটা ভিটামিন B12 কে স্টমাক পর্যন্ত নিয়ে যায়। স্টমাকে যে তার দেখো B12 আর এই কমপ্লেক্সটা তো ছিল, এর সাথে ইন্ট্রিনজিক ফ্যাক্টরটাও যুক্ত হয়ে যায়। এই পুরো কমপ্লেক্সটা তারপর পুরা স্টমাক ডিওডেনাম হয়ে টার্মিনাল আইলিয়ামে পৌঁছায়। টার্মিনাল আইলিয়ামের যে মিউকোসা, সেখানে এক প্রকার রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর কিন্তু B12কেও চিনে না, আর ফ্যাক্টরকেও চিনে না, সে চিনে শুধু ইন্ট্রিনজিক ফ্যাক্টরকে। তাহলে ইন্ট্রিনজিক ফ্যাক্টর হচ্ছে এই B12 এর, তাহলে ইন্ট্রিনজিক ফ্যাক্টর হচ্ছে মিউকোসার এই রিসেপ্টরের সাথে লাগার পরই B12টাকে মিউকোসাল সেলের ভিতর ঢুকায়, ব্লাডে ঢুকায় দেয়।
তার মানে কি ইন্ট্রিনসিক ফ্যাক্টর না থাকলে B12 কিন্তু অ্যাবজর্পশন হবে না। তাহলে B12 হেল্পস ইন অ্যাবজর্পশন অফ ভিটামিন 12, অ্যাবজর্পশন অফ ভিটামিন 12। আচ্ছা, তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর গেল, গ্যাস্ট্রিক লাইপেজ আর পেপসিন নিয়ে এখন বলি। ভাই আরেকবার রিপিট করবেন? আচ্ছা 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 দাঁড়াও, কোনটা রিপিট করব, কোন পার্টটা? ভাই ওই যে মানে স্টোমাকে যে আসলো, হ্যাঁ ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে চিনে নাকি জানি বললেন। আচ্ছা 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 আমি বলতেছি শোনো। তোমার হচ্ছে মানে ভিটামিন B12 যখন হচ্ছে আমাদের মুখে আসে, ঠিক আছে, তখন হচ্ছে তোমার এটা আর ফ্যাক্টর বা আর প্রোটিন নামে একটা সাবস্টেন্সের সাথে লেগে ট্রান্সপোর্ট হয় স্টমাক পর্যন্ত, ঠিক আছে। তারপরে এই B12 আর ফ্যাক্টর কমপ্লেক্সটা স্টমাকে আসে, স্টমাকে এসে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল নামের একটা জিনিসের সাথে যুক্ত হয় এই B12টা। আমি আবার বলতেছি, মুখ থেকে আসলো B12 প্লাস আর ফ্যাক্টর, স্টমাকে এসে আর ফ্যাক্টরটা B12কে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের হাতে তুলে দেয়। ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর B12 এই কমপ্লেক্সটা ফর্ম হয় স্টমাকে। তারপর এই কমপ্লেক্সটা স্টমাক থেকে ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম হয়ে টার্মিনাল আইলিয়ামে যায়। এখন দেখো, দাঁড়াও, এই হচ্ছে তোমার টার্মিনাল আইলিয়ামের লুমেন, আর এই হচ্ছে টার্মিনাল আইলিয়ামের সাইডে থাকা মিউকোসাল সেল। এখানে একটা রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরটা B12 কে মানে রিকগনাইজ করতে পারে না। এই রিসেপ্টরটা মানে চিনতে পারে শুধু ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে। সো ইন্ট্রিনসিক ফ্যাক্টর এই রিসেপ্টরের সাথে লাগে, কিন্তু তার আরেক হাতে কে লাগানো আছে? B12 লাগানো আছে। যখন এই রিসেপ্টরটা ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে লাগে তখন একটা কনফরমেশনাল চেঞ্জ হয়। এই চেঞ্জের ফলে B12টা সেলের ভিতর ঢুকে যায়, মিউকোসাল সেলের ভিতর ঢুকে যায়। তারপরেই B12টা হচ্ছে আলটিমেটলি ব্লাডে যায়। তার মানে বুঝতে পারতেছো তো যে B12টা অ্যাবজর্পশনের জন্য ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা জরুরি, কারণ যে রিসেপ্টরের মাধ্যমে B12টা অ্যাবজর্পশন হচ্ছে সেই রিসেপ্টরটা B12 কে চিনতে পারে না, সেই রিসেপ্টরটা চিনতে পারে ইন্ট্রিনসিক ফ্যাক্টরকে। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে রিসেপ্টরটা লাগলে তখনই B12টা ঢুকে যায় সেলের ভিতরে। এখন বুঝতে পারছো? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন হচ্ছে তোমার পেপসিন, এটা কিছু না, এটা হচ্ছে তোমার যে প্রোটিনটা আসে এই প্রোটিনটাকে ভেঙে প্রোটিওজ এবং পেপটোন তৈরি করে। এটা তোমরা সবাই জানো, এগুলা কিছুই না, দে আর জাস্ট পলিপেপটাইডস। পলিপেপটাইডস, তোমরা তো এটা জানো যে অলিগোপেপটাইড কি, পলিপেপটাইড কি, বাইপেপটাইড, ট্রাইপেপটাইড, এগুলো তো জানো। তাইলে আমি এগুলার এলাবোরেট করতেছি না। সম্ভবত 10টা, আচ্ছা কয়টা হইলে জানি পলিপেপটাইড বলে? আমাকে কেউ একজন একটু হেল্প করো তো, কয়টা অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি যুক্ত থাকলে পলিপেপটাইড বলে? এটা কি তোমরা জানো? এখনো জানো নিশ্চয়ই, ফার্স্ট। ভাইয়া 50 বা 50-এর বেশি। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যাই হোক। তাহলে পলিপেপটাইড মানে এই যে প্রোটিওজ এবং পেপটোন এগুলো কিছুই না, এগুলো জাস্ট পলিপেপটাইড। তো যাই হোক, পেপসিনের কাজ হচ্ছে যে অনেক বড় একটা প্রোটিনকে ভেঙে একটু ছোট ছোট কিছু পলিপেপটাইড বানানো। আর তোমার যে গ্যাস্ট্রিক লাইপেজ সম্পর্কে একটু বলি। গ্যাস্ট্রিক লাইপেজ কিন্তু স্টমাকে কাজ করতে পারে না, কারণ গ্যাস্ট্রিক লাইপেজের জন্য অনেক হাই পিএইচ লাগে, অ্যালকালাইন পিএইচ লাগে। সো এটা কাজ করবে তোমার আরো নিচে, তোমার ইন্টেস্টাইনে যে। তাহলে একটা মজার জিনিস তোমরা দেখো, লিঙ্গুয়াল লাইপেজ কাজ করে স্টমাকে, যদিও সে বের হয়েছে মাউথ থেকে, স্যালাইভা থেকে। আর গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে ইন্টেস্টাইনে যে, যদিও সে বের হয়েছে স্টমাক থেকে। কেন? কারণ লিঙ্গুয়াল লাইপেজের অপটিমাম পিএইচ হচ্ছে 1 থেকে 3, আর গ্যাস্ট্রিক লাইপেজের অপটিমাম পিএইচ হচ্ছে একটু বেশি, 7 to 8। তাহলে বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে পেপসিন গেল, গ্যাস্ট্রিক লাইপেজ গেল, আরো কিছু আছে জিনিসপত্র, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, যাই হোক। আচ্ছা, আর এইচসিএল এর কাজটা তো তোমরা দেখলাই। এইচসিএল এর আরেকটা কাজ আছে, সে যেহেতু অ্যাসিডিক, তাহলে এইচসিএল একটা কাজ ছিল প্রোটিন ডাইজেশনে হেল্প করা, পেপসিনোজেন থেকে পেপসিনে। একটা কাজ ছিল আয়রন অ্যাবজর্পশনে হেল্প করা, আর একটা কাজ হচ্ছে মাইক্রোবসকে কিল করা।
তাহলে মাইক্রোবসকে কিল করা নিয়ে আমরা কি পেলাম এতক্ষণ? একটা পাইলাম হচ্ছে লাইসোজাইম, একটা পাইলাম IgA, একটা পাইলাম এখন HCl। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, আচ্ছা B12 এর ফাংশন হচ্ছে তোমার আরবিসির ম্যাচুরেশনে হেল্প করে। যদি B12 মানে তোমরা একটা জিনিস দেখো, আরবিসি তো ফার্স্টে ইরাইথ্রোব্লাস্ট থাকে, তারপর আস্তে আস্তে ছোট হয়ে 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 তারপরে আরবিসি ইরাইথ্রোসাইট তৈরি হয়, তাই না? তো B12 হচ্ছে এই ম্যাচুরেশন প্রসেসে হেল্প করে। যদি ম্যাচুরেশন না হয় তাহলে কি হয়ে যাবে? আরবিসি গুলো বড় বড় হয়ে যাবে না? এটাকে আমরা বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। যাই হোক, এটা আমাদের আজকের ক্লাসের টপিক না বা আজকের টপিক না, এটা পরে যদি সময় হয় তখন বলবো। তাহলে স্টমাকের ডাইজেশন গেল। এখন আসি আমরা প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াস হচ্ছে তোমার লাইক এটা হচ্ছে মেইন কারখানা, এখানে অনেক কিছু হয়। আচ্ছা প্যানক্রিয়াস ফার্স্টে দেখি। প্যানক্রিয়াসে আচ্ছা প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে তোমার প্রোটিন, ফ্যাট এন্ড আদার্স। আচ্ছা কার্বোহাইড্রেটের জন্য এখানে অনেক রকম অ্যামাইলেজ আছে। ফার্স্টে কার্বোহাইড্রেটগুলো আচ্ছা অনেক রকম না, আসলে এক রকমই আছে। এটার নাম হচ্ছে তোমার মানে অ্যামাইলেজ, কিন্তু যেহেতু প্যানক্রিয়াস থেকে বের হয় এজন্য এটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্রোটিওলাইটিক এনজাইম আছে অনেকগুলা, দেখো দুই রকম এখানে প্রোটিওলাইটিক এনজাইম, এন্ডোপেপটাইডেস আর এক্সোপেপটাইডেস। এটা কি জিনিস এটা আমি এখনই বলতেছি। পেপটাইডেস মানে তো তোমরা জানো, যে এনজাইমটা পেপটাইড বন্ড ব্রেক করে। সাপোজ এই হচ্ছে একটা পলিপেপটাইড বা যাই হোক অলিগোপেপটাইড যাই হোক, দেখো এখানে কয়টা পেপটাইড বন্ড আছে? 1 2 3 4 5 6, 6টা পেপটাইড বন্ড আছে। তো দেখো এর মধ্যে সবচেয়ে সাইডে টার্মিনালি কোন পেপটাইড বন্ডগুলো আছে? 1 নাম্বার আর 6 নাম্বার। যেই পেপটাইডেস গুলা সবচেয়ে টার্মিনাল পেপটাইড বন্ডগুলোকে ভাঙে ওদেরকে বলা হয় এক্সোপেপটাইডেস, মানে ওরা বাহিরে যেয়ে ভাঙে। কিন্তু যে পেপটাইড গুলা মাঝখানে পেপটাইড বন্ডগুলোকে ভাঙে ওদেরকে বলা হয় এন্ডোপেপটাইডেস। বুঝতে পারছো এন্ডোপেপটাইডেস কি আর এক্সোপেপটাইডেস কি? ওকে, এটার সিগনিফিকেন্স নাই আসলে, জাস্ট জিজ্ঞেস করে দেখে আমি বললাম। তাহলে এখন এক্সোপেপটাইডেস কোনগুলা আর এন্ডোপেপটাইডেস কোনগুলা এটা বলতেছি। আচ্ছা আমরা ম্যাক্সিমাম যত পেপটাইডেসের নাম জানি এগুলো সব হচ্ছে এন্ডোপেপটাইডেস। এগুলো একদম মাঝখান বরাবর ভাঙে বেশিরভাগ ক্ষেত্রে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপর হচ্ছে তোমার ইলাস্টেজ, তারপর তোমার হচ্ছে ইত্যাদি। আর এক্সোপেপটাইডেস কি? যেগুলো সাইডে সাইডে ভাঙে। দেখো যে কোনো পেপটাইডের তো দুইটা এন্ড থাকে, যে কোনো প্রোটিনের তো মানে যে কোনো পলিপেপটাইডের কিন্তু দুইটা এন্ড থাকে। এক পাশে NH2 অ্যামাইনো থাকবে, মাঝখানে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড, যে কোনো এক পাশে যে তার কার্বোহাইড্রেট এন্ডটা থাকবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট এন্ডের দিকে ভাঙতেছে যে এক্সোপেপটাইডেসটা, ওইটাকে বলা হয় কার্বক্সিপেপটাইডেস পেপটাইডেস। আর যেটা এই অ্যামাইনো সাইডে ভাঙতেছে ওটাকে বলা হয় অ্যামাইনোপেপটাইডেস। এছাড়া এই যে দেখো এটা কি ডাইপেপটাইড, এটা কি ট্রাইপেপটাইড। এখানে তুমি যেখানেই ভাঙো এক কোণায় তো ভাঙতেছো, তাই না? এখানে ভাঙো অথবা এক কোণায় ভাঙতেছো। তাহলে আরো আছে কি ডাইপেপটাইডেস আর ট্রাইপেপটাইডেস। তাহলে প্যানক্রিয়াসে কি কি? আচ্ছা ডাইপেপটাইডেস আর ট্রাইপেপটাইডেস সবসময় যে প্যানক্রিয়াস থেকে আসবে এমনটা না, এগুলা তোমার সাক্কাস সেন্ট্রিকাসেও থাকে আর কি। যাই হোক, তোমার যেগুলো তোমার এই যে দেখো ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, এগুলাই মেইনলি প্যানক্রিয়াটিক জুসের অংশ। এবং এটা এন্ডোপেপটাইডেস এক্সোপেপটাইডেস দুই ভাগে ভাগ করা আছে। তাহলে এন্ডোপেপটাইডেস আর এক্সোপেপটাইডেস কি এটা তো তোমরা বুঝতে পারছো, তাই না? প্রবলেম থাকলে বইলো, মাঝখানে ইন্টারাপ্ট করে যে কোনো সময় প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখন হচ্ছে ফ্যাট।
লাইপোলাইটিক এনজাইম কি কি? আচ্ছা, এটা দেখার আগে আমরা একটু দেখি না আমাদের বেসিক ফ্যাট কি কি আছে যেগুলো আমরা খাই, ডায়েটারি লিপিড কি কি আছে। একটা হচ্ছে তোমার নর্মাল যেই লিপিড আমরা যেটা খাই, ঠিক আছে, নর্মাল যে লিপিড খাই, একটা আছে তোমার কোলেস্টেরল, মানে নর্মাল লিপিড মানে হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারল আর কি, টিএজি অথবা টিজি, আমরা যে টিজি বলি, ট্রাই অ্যাসাইল গ্লিসারল, কোলেস্টেরল, আর আছে ফসফোলিপিড। এই তিনটাকে ভাঙার জন্যই এনজাইম পাওয়া যায় প্যানক্রিয়াসে। একটা তো হচ্ছে ওইটার নাম হবে লাইপেজ, এটার নাম হবে প্যানক্রিয়াটিক লাইপেজ। কোলেস্টেরলকে ভাঙার জন্য কোলেস্টেরল এস্টারেজ, আর ফসফোলাইপেজকে ভাঙার জন্য ফসফোলাইপেজ A2। তাহলে মনে রাখবা আমাদের ডায়েটারি লিপিড মেইনলি যে তিনটা, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এর জন্য আছে লাইপেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলেস্টেরলের জন্য আছে কোলেস্টেরল এস্টারেজ, আর প্যানক্রিয়াটিক আর ফসফোলিপিডের জন্য আছে ফসফোলাইপেজ A2। আর লাইপেজ কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যেই কয়টা অর্গানে দেখলাম সব অর্গানে কিন্তু ছিল। স্যালাইভারি লাইপেজ ছিল, গ্যাস্ট্রিক লাইপেজ ছিল, প্যানক্রিয়াটিক লাইপেজও থাকলো এখন, তাই না? ঠিক আছে, আর আদার্স কি কিছু আছে? হ্যাঁ আছে। একটা জিনিস একটু বললি, প্যানক্রিয়াসের সিক্রেশনটা তো প্যানক্রিয়াস থেকে আসে, কিন্তু প্যানক্রিয়াসে কি কোনো খাওয়া যায়? যায় না তো। তোমরা ইন্টারও তো পড়ছো, দেখো স্টমাক হচ্ছে এরকম, স্টমাক থেকে হচ্ছে ডিওডেনাম, প্যানক্রিয়াসটা ধরো এমন থাকে। প্যানক্রিয়াসের ডাকটা কোথায় যে ওপেন করে? সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, এটা হচ্ছে থার্ড পার্ট অফ ডিওডেনাম, এটা হচ্ছে ফোর্থ পার্ট অফ ডিওডেনাম। এখান থেকে শুরু হয় জেজুনাম, আর এখানে লাগানো আছে হচ্ছে তোমার স্টমাক, আর এর মধ্যে থাকে তোমার প্যানক্রিয়াসটা থাকে। প্যানক্রিয়াসটার ডাকটা তাহলে কোথায় এন্ড হচ্ছে? সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে। তাহলে প্যানক্রিয়াসে কিন্তু খাওয়া যায় না, বরং প্যানক্রিয়াটিক যে জুসগুলা এগুলো সব হচ্ছে এই ডাক্টে যে আলটিমেটলি সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে ওপেন হয়। খাওয়াটা তো স্টমাক থেকে বের হয়ে ডিওডেনামে আসতেছে, তাই না? সো এখানে এসে তারা প্যানক্রিয়াটিক যে সিক্রেশনটা এটা সম্মুখীন হয়। আচ্ছা, প্যানক্রিয়াটিক সিক্রেশন বা প্যানক্রিয়াটিক জুস দুই রকম, হাইড্রোলেটিক, আরেকটা হচ্ছে একবলিক। এটা মনে হয় তোমরা অনেকে জানো। এটা কি ক্লাসে বলছিল যে হাইড্রোলেটিক আর একবলিক কথাটা? বলছে নিশ্চয়ই। দেখো নামের সাথে মিল রেখে দেখো, হাইড্রোলাইটিকের H, সো ইট ইজ রিচ ইন বাইকার্বনেট, আর একবলিকের E, ইট ইজ রিচ ইন এনজাইমস। তাহলে বেসিক্যালি আমরা এতক্ষণ যে এনজাইমগুলোর কথা বললাম, দে আর দ্য পার্ট অফ দ্য একবলিক সিক্রেশন হুইচ কনসেন্ট্রেটস ইন ডাইজেশন অফ ফুড পার্টিকলস। একবলিক সিক্রেশনের কাজ কি? সরি, হাইড্রোলেটিক সিক্রেশনের কাজ কি? হাইড্রোলেকটিক না, হাইড্রোলেটিক, LATIC, হাইড্রোলেটিক এর কাজ কি? দেখো তোমরা দেখো একটা জিনিস, স্টমাকের তোমরা যখন অ্যানাটমি পড়বা তোমরা দেখবা কি যে স্টমাকের মিউকোসাটা স্পেশালাইজড, যে এটা অ্যাসিড দ্বারা ড্যামেজড হয় না কখনো। ইট ইজ ইমিউন, মানে ইট ইজ প্রোটেক্টেড ফ্রম বিং ড্যামেজড বাই HCl। এবং যদি কখনো এই প্রোটেকশনটা নষ্ট হয়ে যায় তখনই কিন্তু আমাদের হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, আমরা যে বলি গ্যাস্ট্রিকের ব্যথা, ওইটাই হয়। স্টমাকের একটা প্রোটেক্টিভ লেয়ার থাকার কারণে HCl স্টমাকের ইটসেলফকে কখনো ক্ষতি করতে পারে না। যদি ক্ষতি করে তখন পেটে ব্যথা হয়, গ্যাস্ট্রিকের ব্যথা আমরা বলি, ওইটাকে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ। কিন্তু স্টমাক ছাড়া বাকি অংশগুলোর তো এই প্রোটেকশনটা নাই, তাই না? সো বাকি অংশগুলো কিভাবে বাঁচে এই জিনিসটা থেকে? এর মধ্যে একটা মেকানিজম হচ্ছে এই যে বাইকার্বনেট। প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট বের হয়ে পুরো জায়গাটাকে ভরায় রাখে। বাইকার্বনেট কি? একটা অ্যালকালি। যখনই এতগুলা HCl সমন্বিত সিক্রেশনের সংস্পর্শে আসে বাইকার্বনেট, তখনই এই HClটাকে নিউট্রালাইজ করে দেয়। ফলে এই জায়গার পিএইচটা কমে, মানে এই জায়গার পিএইচটা বেড়ে যায় আর অ্যাসিডিক থাকে না। এই জায়গার মিউকোসাটা এই অ্যাসিডিক ড্যামেজ থেকে বেঁচে যায়। এটাই হচ্ছে এই হাইড্রোলেটিক সিক্রেশনের ফাংশন। তার মানে কি, আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের জন্য যা পাইছি ওগুলো ছিল আমার পার্ট অফ একবলিক সিক্রেশন। আর আদারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাইকার্বনেট।
it is important to save the intestinal mucosa from being damaged by HCl. তাহলে প্যানক্রিয়াটিক নিয়ে তো সবাই আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস, একটা প্রশ্ন করতে পারে তোমাদেরকে, যে একটা প্রশ্ন করতে পারে, আসলে আমার এখানে দেখানোটা ঠিক হয় নাই। ধরো যে প্যানক্রিয়াস থেকে যে এনজাইমগুলো বের হচ্ছে, এদের মধ্যে ম্যাক্সিমাম এনজাইম কোনটাকে পরিপাক করার জন্য? দেখো, কার্বোহাইড্রেটের জন্য আমি একটার নাম বলছি, আর ফ্যাটের জন্য মনে হয় তিনটার নাম বলছি, বাট প্রোটিনের জন্য আমি অনেকগুলো এনজাইমের নাম বলছি, 1 2 3 4 5টা এনজাইমের নাম বলছি। সো প্যানক্রিয়াটিক এনজাইমগুলোর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট এনজাইম কোনগুলা? প্রোটিওলাইটিক এনজাইম, যে এনজাইমগুলো প্রোটিনকে ভাঙে। তো প্রশ্ন করতে পারে যে প্যানক্রিয়াস থেকে তো প্রোটিওলাইটিক এনজাইম বের হয়, কিন্তু প্যানক্রিয়াস ইটসেলফ কেন ডাইজেস্ট হয়ে যায় না? স্টমাককে নিয়েও সেম কোশ্চেন করতে পারে যে স্টমাক থেকেও তো পেপসিন বের হয় বা পেপসিনোজেন বের হয়, স্টমাক ইটসেলফ কেন ডাইজেস্ট হয়ে যায় না? আমরা একটু কি বললাম যে স্টমাকে অনেক রকম প্রোটেক্টিভ মেকানিজম আছে স্টমাকের মিউকোসায়, যার কারণে স্টমাক ইটসেলফ ডাইজেস্ট হয়ে যায় না। তোমরা যখন স্টমাকের অ্যানাটমি পড়বা তখন এগুলো দেখবা। ঠিক তেমনি প্যানক্রিয়াস নিয়ে প্রশ্ন করতে পারে যে প্যানক্রিয়াস নিজেই কেন পরিপাক হয়ে যায় না? আমরা কি জানি আমাদের যত সেল আছে, এই সেলের একটা মেইন উপাদান কি? প্রোটিন না? সেল মেমব্রেনেও তো ফসফোলিপিড আছে, ফসফোলিপিড বাইলেয়ার, তারপর আছে তোমার গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। সেলের ভিতরে অর্গানেলগুলো তো প্রোটিন দিয়ে তৈরি। তাইলে তোমার যে কোনো কিছুই তো প্রোটিন দিয়ে তৈরি, যে কোনো কিছুতেই তো প্রোটিওলাইটিক এনজাইম থাকলে সেটা গলে যাওয়ার কথা, কেন গলে না? এই প্রশ্নটা করবে যে why doesn't the pancreas itself gets digested? তাইলে এর উত্তরটা কি হবে? কেউ কি বলতে পারবা আমাকে? কেউ একজন বলতে পারবা যে সে নিজে কেন ডাইজেস্ট হয় না? আমি আশা করতেছি তোমরা হয়তো পারো কেউ একজন, যদি না পারো তাহলে সমস্যা নেই, বাট একটু ট্রাই করতে পারো যে কেন ডাইজেশনের চেষ্টা করতে পারো। এনি আইডিয়া কারো? শাহরুখ ফরিদ কি হাত তুলছিলা? শাহরুখ তুমি কি হাত তুলছিলা? না ভাই, ওইটা আগে তুলছিলাম, এখন না। আচ্ছা, ওই আগে যে তুলছিলা ওটা কি কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ ভাই, আমি তো পেয়ে গেছি পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এমনি এই উত্তরটা কি কেউ পারবা দিতে? একটু চেষ্টা করতে পারবা? কারণ মানে আমি নিজে একা বলতেছি তো, তোমরা যদি কেউ কিছু অ্যাড করতে চাও আর কি। আচ্ছা যে আচ্ছা হয়তো পারবা না, আচ্ছা আমি তাহলে একটু বলার চেষ্টা করি। দেখো তোমরা আমি কিন্তু ঢালাওভাবে ট্রিপসিন, কাইমোট্রিপসিন এভাবে বলছি, অ্যাকচুয়ালি এভাবে বের হয় না। ট্রিপসিনোজেন ও আছে একটা, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, তারপর হচ্ছে তোমার প্রো কার্বক্সিপেপটাইডেজ, প্রো অ্যামাইনোপেপটাইডেজ, প্রো ইলাস্টেজ, এইভাবে এনজাইমগুলো বের হয়। এই এনজাইমগুলা স্পেশালিটি কি কেউ কি বলতে পারবা? ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন ইনঅ্যাক্টিভ। নিষ্ক্রিয় বা হ্যাঁ ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে এরা সবাই হচ্ছে বাই ইটসেলফ, বাই ডিফল্ট এরা কেউই এখনো সক্ষম না টু ডু দেয়ার প্রোটিওলাইসিস অর টু ডু দেয়ার প্রোটিওলাইটিক অ্যাক্টিভিটি, এবং প্যানক্রিয়াস থেকে এই ফর্মেই বের হয়। শুধু তাই না, এদের সাথে আরেকটা জিনিস লাগানো থাকে, ওটার নাম হচ্ছে ট্রিপসিন ইনহিবিটর। ট্রিপসিন ইনহিবিটর। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবা ট্রিপসিনোজেনকে কে ট্রিপসিনে কনভার্ট করে? কেউ কি বলতে পারবা? এন্টেরোকাইনেস। হ্যাঁ, এটা কোথায় থাকে সেটা বলতে পারবা? প্যানক্রিয়াস, আই ডোন্ট নো। না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মানে অতটুকু পর্যন্ত জানো। যাক আমি একটু পরে বলতাম। যাই হোক, ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করে এন্টেরোকাইনেস, ঠিক আছে এন্টেরোকাইনেস, কিন্তু এন্টেরোকাইনেস থাকে হচ্ছে সাক্কাস এন্টেরিকাসে। তার মানে কি একটু দেখো, সাক্কাস এন্টেরিকাসটা কোথায় থাকতেছে? এই জায়গায় থাকতেছে না? তার মানে কি ট্রিপসিনটা কিন্তু প্যানক্রিয়াস থেকে বের হয়ে লুমিনা আসার আগ পর্যন্ত অ্যাক্টিভেট হচ্ছে না। তাহলে এটা একটা ন্যাচারাল প্রোটেক্টিভ মেকানিজম। কিন্তু বাকিগুলোর কি হবে? আমি তো শুধু ট্রিপসিনোজেন নিয়ে বললাম, বাকিগুলোকে কি অ্যাক্টিভেট করে বলতে পারবা? ট্রিপসিন করে ভাই। হ্যাঁ এই তো। তাহলে ট্রিপসিন যখন নিজে অ্যাক্টিভেট হয় সে তখন বাকিগুলোকে অ্যাক্টিভেট করে, সে তখন বাকিগুলোকে অ্যাক্টিভেট করে। এখন সাপোজ তোমার প্যানক্রিয়াসের
যে ডাক্ট, এই ডাক্টের ভিতরে কোনোভাবে এক ফোঁটা ট্রিপসিন চলে গেল, তারপর কি হবে কেউ কি কল্পনা করতে পারতেছো? ভুলে যদি এক ফোঁটা ট্রিপসিন চলে যায়, শুধু ট্রিপসিনোজেন হয়তো না থাকবে, কিন্তু বাকি সব কিন্তু ধুমধাম করে অ্যাক্টিভেট হয়ে যাবে, ধুমধাম করে প্যানক্রিয়াস ইটসেলফ ডাইজেস্ট হওয়া শুরু করবে। এজন্য আল্লাহ তাআলা একটা অ্যাডেড মানে প্রোটেকশন দিয়ে রাখছে, সেটা হচ্ছে ট্রিপসিন ইনহিবিটর। মানে এক ফোঁটা ট্রিপসিন ভুল করে চলে আসলেও ট্রিপসিন ইনহিবিটরটা এটাকে সঙ্গে সঙ্গে ক্যাপচার করে ইনঅ্যাক্টিভেট করে দিবে। তাহলে কি বললাম, তাহলে ওয়াই ডাজন্ট দ্য প্যানক্রিয়াস ডাইজেস্ট ইটসেলফ? একটা হচ্ছে যে সব এনজাইম হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মে বের হয়, সব এনজাইমকে ট্রিপসিনোজেন মানে এক্সেপ্ট ট্রিপসিনোজেন বাকি সব এনজাইমকে অ্যাক্টিভেট করে ট্রিপসিন, আবার ট্রিপসিনোজেন ইটসেলফ এটাকে অ্যাক্টিভেট করে এন্টেরোকাইনেজ, যেটা তোমার থাকে সাক্কাস এন্টেরিকাসে। সো সাক্কাস এন্টেরিকাসে যাওয়ার আগে ট্রিপসিনোজেনের অ্যাক্টিভেট হওয়ার কোনো চান্স নাই, সো বাকিগুলো অ্যাক্টিভেট হওয়ার চান্স কম, এবং ভুলবশত এক ফোঁটা ট্রিপসিনোজেন এদেরকে অ্যাক্টিভেট করতে না পারে, এজন্য প্যানক্রিয়াটিক জুসের সাথে ট্রিপসিন ইনহিবিটর নামে একটা জিনিসও থাকে। বুঝতে পারছো এখন পর্যন্ত যতটুকু বললাম যে প্যানক্রিয়াস কেন ডাইজেস্ট করে না ইটসেলফ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন করবে যে কোনো মানুষের যদি ট্রিপসিন ইনহিবিটর ডিসফাংশন করে তখন কি হবে? সোজা কথা, প্যানক্রিয়াস will auto digest itself. তখন একটা রোগ হবে, এটাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস। ইনফ্ল্যামেশন হবে, ডাইজেশনের ফলে সেখানে ইনজুরি হবে, এবং ইনজুরি থেকে ইনফ্ল্যামেশন হবে প্যানক্রিয়াসের ভিতরেই, এটাকে বলা হয় প্যানক্রিয়াটাইটিস। এখন আরেকটা জিনিস একটু দেখো, কোনো কারণে যদি মানে আমরা কি জানি প্যানক্রিয়াটিক সিক্রেশনটা নিয়মিত একটু পরপরই কোথায় এমটি করতেছে? সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে এমটি করতেছে। কোনো কারণে যদি প্যানক্রিয়াটিক সিক্রেশনটা বেশিক্ষণ জমে থাকে প্যানক্রিয়াটিক ডাক্টে, কোনো কারণে বের হইতে না পারে, তখন কিন্তু এখান থেকে হঠাৎ করে ট্রিপসিনের অটো অ্যাক্টিভেশন হয়ে যাইতে পারে, এবং সে অটো অ্যাক্টিভ হয়ে বাকি সবাইকে সে অ্যাক্টিভেট করে ফেলতে পারে। এবং ট্রিপসিন ইনহিবিটর যদিও চেষ্টা করে ট্রিপসিনকে ইনঅ্যাক্টিভেট করতে, কিন্তু ট্রিপসিনের পরিমাণ যদি ট্রিপসিন ইনহিবিটর থেকে বেশি হয়ে যায়, তাহলে একটা সময় ট্রিপসিন ইনহিবিটর শেষ হয়ে যাবে, ট্রিপসিন তখনও রয়ে যাবে, তখন কিন্তু চলতে থাকবে। সো কোনো কারণে যদি প্যানক্রিয়াটিক ডাক্টে প্যানক্রিয়াসের এনজাইমটা অবস্ট্রাক্টেড হয়ে থাকে, অনেকক্ষণ সামনে না যেতে পারে, তখনও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। তোমরা কি একটা জিনিস জানো, ইন্টারে পড়ছো যে এই হচ্ছে তোমার ধরো লিভার, এই হচ্ছে তোমার হেপাটিক ডাক্ট, এখানে হচ্ছে তোমার গল ব্লাডার, গল ব্লাডারের পরে হচ্ছে তোমার বাইল ডাক্ট, বাইল ডাক্টটা তোমার আসতেছে, আবার এদিক থেকে প্যানক্রিয়াসও আসতেছে, প্যানক্রিয়াটিক ডাক্ট। এই দুইটা মিলে অ্যাম্পুলা, ভেটারের অ্যাম্পুলা ক্রিয়েট করে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে এমটি করতেছে। এটা কি তোমরা জানো তো, তাই না? এটা কি ইন্টারে পড়ছিলে না? না জানলে বলো যদি ইন্টারে না থাকে। ছিল ভাইয়া। ছিল, হ্যাঁ। একটা জিনিস দেখো, আমরা কি জানি না যে পিত্তথলিতে পাথর হয় খুব কমনলি? জানি তো, গল ব্লাডারে পাথর হয়, আমরা শুনি তো, আমাদের অনেক আত্মীয় অপারেশন। এই পাথরগুলো যদি কোনো কারণে গল ব্লাডার থেকে বের হয়ে ধরো এখানে আসলো বা এখানে আসলো বা এখানে আসলো, ধরো এই জায়গাটা যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, তখন কি হবে? তার প্যানক্রিয়াটিক সিক্রেশনটাও কিন্তু এখানে আটকায় যাবে। সো তোমরা যখন প্যানক্রিয়াস পড়বা ভিসেরা অ্যানাটমিতে, তখন দেখবা কি প্যানক্রিয়াটাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে গল স্টোন। এখন গল স্টোন থেকে কেন প্যানক্রিয়াটাইটিস হয় তোমরা কি বুঝতে পারছো? কেউ একজন আমাকে একটু এক্সপ্লেন করো তো, গল স্টোন হইলে কেন প্যানক্রিয়াটাইটিস হবে? একটু এক্সপ্লেন করো তো কেউ একজন। ভলান্টিয়ার করো, নাইলে আমি ডিরেক্ট নাম ধরে জিজ্ঞেস করবো যে অমুক বলো। আর যদি ক্লিয়ার না হয় আরেকবার তাহলে বলে দিতে পারবো, কারণ এটা জিজ্ঞেস করে তাই বলতেছি আর কি। এই শাহরুখ বলো, তোমার নাম সবার উপরে দেখা যাচ্ছে। বেসিক্যালি যদি হচ্ছে এই গলস্টোন প্যানক্রিয়াটিক ডাক্টের মুখে চলে এসে যদি অবস্ট্রাক্ট করে দেয়, যাতে হচ্ছে জুস সিক্রেট না হইতে পারে ইন্টেস্টাইনে, তখন হচ্ছে গিয়ে ওইখানে সামহাউ ট্রিপসিনোজেনটা অ্যাক্টিভেট হয়ে গেলে, এবং সেটা যদি ট্রিপসিন ইনহিবিটর শেষ করে দেয়, নিজে স্টিল এক্সিস্ট করে, তখন তো হচ্ছে ভাইয়া মানে প্যানক্রিয়াস হচ্ছে ডাইজেস্ট হওয়া শুরু করবে আর কি ইটসেলফ। তখন হচ্ছে ওইখান থেকে প্যানক্রিয়াটাইটিস মানে ইনফ্লামেশন হতে পারে। মানে সহজ কথা, ট্রিপসিন ইনহিবিটর খুব অল্প পরিমাণে থাকে, ট্রিপসিনোজেন থাকে তার থেকে বেশি পরিমাণে।
মানে সব এই এনজাইমগুলো যে কয়টা থাকে তার থেকে ট্রিপসিন ইনহিবিটর অল্পই থাকে। সো এগুলো সবগুলো অ্যাক্টিভেট হয়ে গেলে কিন্তু তাদের পরিমাণ এর থেকে বেশি হয়ে যাবে, তখন ট্রিপসিন ইনহিবিটর সবাইকে ইনহিবিট করে করে শেষ হয়ে যাওয়ার পরও দেখা যাবে যে অনেক এনজাইম বাকি রয়ে গেছে। সো তখন তারা নিজেকে অ্যাক্টিভেট করা শুরু করবে। আর এরা যদি কোনো কারণে লং টাইম ধরে মানে এখানে থাকে তখন কি হয়, তাদের এই অ্যাক্টিভেশন হয়ে যায়, অটো অ্যাক্টিভেশন হয়ে যায়। তাইলে এর জন্য গলস্টোন থেকে অটো অ্যাক্টিভেশন বা অটো ডাইজেশন হয়, প্যানক্রিয়াটাইটিস হয়। আচ্ছা, তাহলে প্যানক্রিয়াটিক জুস নিয়ে একটুকুই বলার ছিল, আমার মনে হয় আর কিছু নাই প্যানক্রিয়াটিক জুস নিয়ে। তাহলে আমরা কি শিখলাম প্যানক্রিয়াটিক জুসে, কি কি এনজাইম আছে, তারপর হচ্ছে তোমার আর এছাড়া এনজাইম ছাড়া কি আছে। এনজাইমেটিক সিক্রেশনকে বলা হয় একবোলিক সিক্রেশন, আর বাইকার্বনেট রিচ সিক্রেশনকে বলা হয় হাইড্রোলাইটিক সিক্রেশন। আর হাইড্রোলাইটিক সিক্রেশনের পারপাস কি, এটা হচ্ছে তোমার স্টমাক থেকে তো HCl মিশ্রিত খাওয়া আসে, HCl গুলো যদি তখনও থাকে তখন HCl গুলা তোমার অ্যাসিডিক ইনজুরি করে ইন্টেস্টাইনকে ইনজুরি করতে পারে। এই HCl কে নিউট্রালাইজ করার জন্যই বেসিক্যালি দরকার হয় তোমার বাইকার্বনেট, এবং বাইকার্বনেটটা অনেক জায়গা থেকে আসে, তবে প্যানক্রিয়াস থেকেও আসে। আচ্ছা, কেউ একজন বলো তো তাহলে হাইড্রোলাইটিক সিক্রেশনের রোলটা কি, একটু বুঝায় বলো তো, এটা জিজ্ঞেস করবে। জান্নাতুল নাইমা রশনি, তুমি বলো আপু, হোয়াট ইজ দ্য রোল অফ হাইড্রোলাইটিক সিক্রেশন? ভাইয়া, হাইড্রোলাইটিক সিক্রেশনের রোল হচ্ছে মানে এটা প্রিভেন্ট করবে এইচসিএল এর কাজটাকে। মানে যখন আমাদের এইচসিএলটা তো স্টোমাকে এটা মিক্স হচ্ছে, মানে স্টোমাকে যখন আসতেছে তখন সেখান থেকে আমাদের স্টোমাক থেকে কোথায় আসবে, ইন্টেস্টাইনে এই যে খাবারের যে মানে মন্ড বা যেটাই হোক সেটা উৎপন্ন হচ্ছে, তো যখন ইন্টেস্টাইনে আসছে তো এই অ্যাসিডিক যে ফর্মেশনটা সেটা তো ইন্টেস্টাইনে দেখা যাবে এর মানে সেলকে ইনজুরি করবে। তো তখন দেখা যায় সেখান থেকে মানে বাইকার্বনেট এসে তারপর সেই এইচসিএলটাকে নিউট্রালাইজ করতে পারে। আর এই বাইকার্বনেটটা দেখা যায় যে প্যানক্রিয়াটিক জুসের মধ্যে বেশি পরিমাণে থাকে আর কি। তো এই হাইড্রোল্যাকটিক এর মানে এর কাজটাই হচ্ছে মানে এটাকে প্রোটেক্ট করা আর কি, মানে আমাদের ইন্টেস্টাইনাল যে। ওকে আপু, থ্যাংক ইউ। আর আর সবাই খেয়াল রাখবা খুব ভালো করে, হাইড্রোলাইটিক না, হাইড্রোলেইটিক। হাইড্রোলাইটিক কিন্তু অন্য জিনিস। যে এনজাইমটা পানির সাহায্যে কোনো কিছুকে ভাঙে ওটাকে বলে হাইড্রোলাইটিক এনজাইম, এটা কিন্তু হাইড্রোলেইটিক, হাইড্রোলেজ। যাই হোক, এটা তোমরা কেউ যেন মিস না করো, এই জন্য বললাম। আর তোমরা কি কেউ বলতে পারবা যে এই স্টমাকের HCl কে নিউট্রালাইজ করার জন্য এই প্যানক্রিয়াটিক বাইকার্বনেট ছাড়া আর কোনো জায়গা থেকে বাইকার্বনেট বের হয় কিনা, কেউ কি জানো, কেউ কি বলতে পারবা? আমি যে আমি যেটা জানতে চাচ্ছি যে তোমার স্টমাক থেকে যে HClটা আসে, এই HClটাকে নিউট্রালাইজ করার জন্যই দরকার হয় বাইকার্বনেট ইন্টেস্টাইনে। এই বাইকার্বনেটটা দুইটা সোর্স থেকে আসে, একটা বললাম প্যানক্রিয়াস, আরেকটা সোর্স থেকে আসে বাইকার্বনেটটা, কেউ কি জানো বা কেউ কি বলতে পারবা? আচ্ছা, ডিউডেনামের তোমরা যখন স্ট্রাকচার পড়বা, পুরো জিআই ট্র্যাক্টেই একটা জিনিস আছে, আমি তোমাদেরকে বলি। তোমরা যখন জিআই ট্র্যাক্টের, তোমরা কি কেউ মাংসের, গরু সামনে কোরবানি আসতেছে, গরু মাংসের ইন্টেস্টাইন বা গরু মাংসের বট খাইছো নাকি কেউ, বা ভুঁড়ি খাইছো? তখন তোমরা দেখবা, যাই হোক, আচ্ছা তখন দেখে বুঝবা কিনা জানি না, বাট একটু খেয়াল রাখো, ফ্রম ইনসাইড টু আউটসাইড 4টা লেয়ার থাকে জিআই ট্র্যাক্টে। সবচেয়ে ভিতরে থাকে মিউকোসা, তার ভিতরে থাকে সাবমিউকোসা, তার ভিতরে থাকে মাসেল লেয়ার, আর সবচেয়ে বাইরে থাকে, সরি ভিতরে না বাইরে, মানে সবচেয়ে ভিতরে থাকে মিউকোসা, তার চেয়ে বাইরে থাকে সাবমিউকোসা, তার থেকে বাইরে থাকে মাস্কুলার লেয়ার, সবচেয়ে বাইরে থাকে সেরোসা। তোমরা মনে হয় অনেকে গরুর বট যে খাও, একটা সারফেস একটু কেমন জানি এরকম ঢেউ ঢেউ থাকে, খেয়াল করছো কিনা আমি জানি না। এই যেই সারফেসে ঢেউ ঢেউ থাকে দেখবা আরেকটা সারফেস থাকে ফ্ল্যাট, এই ঢেউ ঢেউ সারফেসটা হচ্ছে মিউকোসা, আর উল্টা দিকে সারফেসটা হচ্ছে সেরোসা। মিউকোসার নিচে থাকে সাবমিউকোসা, আর মাঝখানে থাকে মাস্কুলার লেয়ার। তো যাই হোক, ডিউডেনামের যে সাবমিউকোসা, এই সাবমিউকোসার লেয়ার একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের নাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। এটা হিস্টোলজিতে তোমরা পড়বা আর কি, ব্রুনার্স গ্ল্যান্ড। এই ব্রুনার্স গ্ল্যান্ড থেকে বাইকার্বনেট সিক্রেশন হয়ে ডিউডেনামের বাইরে বের হয়ে ডিউডেনামের লুমেনে আসে।
তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে সোর্স অফ বাইকার্বনেট ইন স্মল ইন্টেস্টাইন, একটা হচ্ছে ফ্রম প্যানক্রিয়াটিক হাইড্রোলেটিক সিক্রেশন, একটা হচ্ছে ফ্রম ডিওডেনামস ব্রুনার্স গ্ল্যান্ড। তাহলে প্যানক্রিয়াটিক সিক্রেশন নিয়ে অনেক কথা বললাম, এখন আর কিছু না বলি। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে প্যানক্রিয়াটিক সিক্রেশন গেল, এখন হচ্ছে আমাদের সাক্কাস এন্টেরিকাস। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, গলস্টোন হচ্ছে প্যানক্রিয়াসকে অবস্ট্রাক্ট করার কি কোনো প্রি কন্ডিশন থাকে, নাকি এটা র্যান্ডমলি যে কোনো পেশেন্টের সাথেই হইতে পারে? আচ্ছা, গলস্টোন তৈরি হওয়ার অনেকগুলো কারণ থাকে, বুঝছো? তোমরা বাইল জুস পড়ছো, সরি তোমরা বাইল পড়ছো না? বাইলের কম্পোজিশন তো পড়ছো তাই না? একটু পরে আমরা দেখবো আবার বাইল সল্ট থাকে, বাইল অ্যাসিড থাকে, পড়ছো তো তাই না? আর থাকে কোলেস্টেরল। এখন বাইল সল্ট আর বাইল অ্যাসিডের কাজ হচ্ছে কোলেস্টেরলকে দ্রবীভূত রাখা, ঠিক আছে? সোজা কথা, বাইল হচ্ছে একটা মানে তোমার আচ্ছা আমার ঠিক বাংলাটা মনে নাই, মানে তোমার দ্রাবক আর দ্রবণ। দ্রাবক কি? পানি হচ্ছে দ্রাবক, আর পানিতে যদি শরবত মিশাও চিনি হচ্ছে দ্রব, তাই না? আমার কি টার্মিনোলজিটা ঠিক আছে? ঠিক আছে তো তাই না? যাই হোক, একইভাবে বাইলের মধ্যে মানে বাইলের কাজ হচ্ছে কোলেস্টেরলের সাথে, বাইল হচ্ছে কোলেস্টেরলকে দ্রবীভূত রাখে। সো বাইল হচ্ছে বাইলটা যদি দ্রবণ হয় তখন বাইল সল্ট আর বাইল অ্যাসিড এগুলো হচ্ছে দ্রাবক, আর কোলেস্টেরল হচ্ছে দ্রব। কোনো কারণে যদি, তোমরা তো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দ্রবণ পড়ছো তাই না? একটা দ্রবণ কখন অসম্পৃক্ত হয়? যদি দ্রাবকের তুলনায় দ্রব বেড়ে যায় অথবা দ্রবের তুলনায় দ্রাবক কমে যায়, তাহলেই তো অধক্ষিপ্ত হয় মানে দ্রব, তাই না? এখানেও সেম, বাইল হচ্ছে তোমার it is nothing but a solution between bile salt and bile acid and cholesterol. যদি কোনো কারণে বাইল সল্ট বাইল অ্যাসিড, অর্থাৎ এটা হচ্ছে তোমার দ্রাবক আর কোলেস্টেরল হচ্ছে দ্রব, কোনো কারণে যদি কোলেস্টেরল বেড়ে যায় অথবা এই দুটো কমে যায়, তখনই দ্রবটা অধক্ষিপ্ত হয়ে স্টোন আকারে গল ব্লাডারে জমা থাকে। তারপরে স্টোনটা কোনো কারণে গল ব্লাডার থেকে বের হয়ে বাইল ডাক্টে আসে, এবং বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট তো কমন একটা ওপেনিং, অ্যাম্পুল অফ ভেটার দিয়ে ওপেন করে, এটা তো তোমরা জানো। সো কোনো কারণে যদি অ্যাম্পুল অফ ভেটার এসে অবস্ট্রাক্ট করে দেয়, তখন বাইলও যেমন আটকায় যায়, প্যানক্রিয়াসের সিক্রেশনও তেমনি আটকায় যায়। সো ভাইয়া, তুমি কি বুঝতে পারছো, কোনো কারণে যদি কোনো পেশেন্টের কোলেস্টেরল বেড়ে যায় বাইলে, তাহলে তার গলস্টোন তৈরি হতে পারে। কোনো কারণে যদি বাইল সল্ট অথবা বাইল অ্যাসিড কমে যায়, তাহলে তার কোলেস্টেরল স্টোন তৈরি হতে পারে। এখন বুঝতে পারছো শাহরুখ? বুঝতে পারছি। আচ্ছা, এটা তোমরা মানে এটা আসলে তোমরা 4th ইয়ারে পড়বা যে কেন গল স্টোন তৈরি হয়, কেন পিত্তথলিতে পাথর তৈরি হয়, বাট বেসিকটা তোমাদের এই চ্যাপ্টারে। তোমরা এই চ্যাপ্টারে মেবি আরেকটা জিনিস পড়ছো না, এন্টেরো হেপাটিক সার্কুলেশন। এই ওয়ার্ডটা কি দেখছো না এবিসিতে? কেউ দেখছো নিশ্চয়ই। এই এন্টেরো হেপাটিক সার্কুলেশনের সাথেও এই বাইল তৈরি হওয়াটা রিলেটেড আর কি। যাই হোক, আমরা কন্টিনিউ করি, সাক্কাস এন্টেরিকাসে আসি। আচ্ছা ঠিক আছে, সাক্কাস এন্টেরিকাসে তোমার এখানেও সেম, আমরা দেখি যে সাক্কাস এন্টেরিকাস, এখানে আমরা দেখি যে কার্বোহাইড্রেটের জন্য কি আছে, প্রোটিনের জন্য কি আছে, ফ্যাটের জন্য কি আছে, আর আদার কি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফার্স্টে দেখি কার্বোহাইড্রেটের জন্য কি আছে। একটা জিনিস তোমরা যেটা দেখবা যে, ধরো এই হচ্ছে তোমার মাউথের পর হচ্ছে তোমার স্টমাকের পর ছিল ডিওডেনামে কোত্থেকে আসছে এনজাইম? প্যানক্রিয়াস থেকে। তারপর বাকি ইন্টেস্টাইনে আসে আর কি। তো একটা জিনিস তোমরা খেয়াল রাখবা কি, ইন্টেস্টাইনে সবকিছুর সর্বশেষ রূপটা হয় কার্বোহাইড্রেট। এর আগেই কিন্তু স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এগুলো দিয়ে অনেক ভেঙে অনেক ছোট ছোট ফর্ম হয়েছে। ইন্টেস্টাইনে যখন তারা আসবে তখন শুধুমাত্র ডাইস্যাকারাইড ছাড়া আর কিছু বাকি থাকে না। এজন্যই সাক্কাস এন্টেরিকাসে কার্বোহাইড্রেট পরিপাকারী এনজাইম বেসিক্যালি ডাইস্যাকারাইডেস মানে কি, যে এনজাইম ডাইস্যাকারাইড। এখন ডাইস্যাকারাইড কি আছে তোমাদেরকে হাফিজ স্যার একটা সহজ সূত্র বলছিল না, জিজিএফ আর এমএলএস হচ্ছে ডাইস্যাকারাইড, ম্যালটোজ
ল্যাকটোজ আর সুক্রোজ। তো ডাইস্যাকারাইডস বলতে আমরা মেনলি ম্যালটেজ, ল্যাকটেজ আর সুক্রেজ এগুলাকে বুঝি আর কি। সহজ কথায় যে যার নামের সাথে মিল তাকে পরিপাক করবে, এবং ডাইস্যাকারাইডকে পরিপাক করে আলটিমেটলি কি তৈরি হবে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে সাক্কাস এন্টেরিকাসে ডাইস্যাকারাইডস থাকে কার্বোহাইড্রেটের জন্য। আচ্ছা, প্রোটিনের জন্য কি থাকে দেখো, এখানেও অলমোস্ট সেম। এখানেও দেখবা যে তোমার ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, এছাড়া কিছু কিছু পরিমাণে অ্যামাইনো পেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ থাকে, এবং এবং ডিএনএ আরএনএ কে পরিপাক করার জন্য নিউক্লিয়াস থাকে। আচ্ছা, একটু একটু বলি, ডিএনএ কি? একটা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে পরিপাক করে নিউক্লিয়াস। নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে কি তৈরি হয়? নিউক্লিওটাইড। মানে মানে সহজ কথা, তোমরা তো এটা জানো যে তোমার হচ্ছে রাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস, এই দুটো মিলে তৈরি হয় নিউক্লিওসাইড। এর সাথে ফসফেট যুক্ত হলে তৈরি হয় নিউক্লিওটাইড। আর এরকম একটা নিউক্লিওটাইডের চেইন, মানে এটা হচ্ছে নিউক্লিওটাইড চেইন। আর এরকম পাশাপাশি দুইটা নিউক্লিওটাইড চেইন যদি থাকে তখন আমরা এটাকে বলি ডিএনএ। আবার অনেক সময় নিউক্লিক অ্যাসিড চেইন একটাই ইটসেলফ ফোল্ড হয়ে থাকে, তখন আমরা এটাকে বলি আরএনএ। ফোল্ড না হলেও অনেক সময় থাকতে পারে, তখন আমরা এটাকে এমআরএনএ বলি। যাই হোক, তাহলে নিউক্লিক অ্যাসিডকে পরিপাক করার জন্য নিউক্লিয়াস, নিউক্লিওটাইডকে পরিপাক করার জন্য নিউক্লিওটাইডেস, আর নিউক্লিওসাইডকে পরিপাক করার জন্য নিউক্লিওসাইডেস। খুবই সহজ। তাহলে এখানেও সবকিছুর একদম টার্মিনাল ফর্মের এনজাইম পাওয়া যাবে। ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, নিউক্লিয়াস, নিউক্লিওটাইডেস, নিউক্লিওসাইডেস ইত্যাদি। আর ফ্যাটের জন্য আসলে সব জায়গায় একই জিনিস, এখানেও সেম। তোমার এখানেও একটা লাইপেজ পাওয়া যাবে, সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল লাইপেজ। আর আদারের মধ্যে একটা অ্যাক্টিভেটিং এনজাইম পাওয়া যাবে, সেটা একটু আগে তোমরা যেটা বললা, এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজের কাজটা কি? ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করা। তাহলে এই হচ্ছে সাক্কাস এন্টেরিকাসে কি কি এনজাইম আছে, এগুলাই। আচ্ছা, তাহলে সাক্কাস এন্টেরিকাসে আমরা কি বললাম? তাইলে কার্বোহাইড্রেটের একদম টার্মিনাল মানে ডাইস্যাকারাইডেস এখানে পাওয়া যাবে, যেগুলো ডাইস্যাকারাইডকে ভেঙে মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ পরিণত করবে। এবং পরিণত করলে আলটিমেটলি কি একদম সিম্পলেস্ট ফর্মটা পাওয়া যাবে, অর্থাৎ আমার কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন কমপ্লিট হবে। তারপর ধরো ডাইপেপটাইডেসকে ভাঙলে দুইটা মানে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে, ট্রাইপেপটাইডেসকে ভাঙলে হয়তো তিনটে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। আলটিমেটলি এখানেও কিন্তু প্রোটিনের ডাইজেশন কমপ্লিট হচ্ছে। নাও হইতে পারে অনেক সময় ডাইপেপটাইডটাই ঢুকে যায়, যাই হোক। আর লাইপেজটা তো তার কাজ করতেছে। লাইপেজের কাজ কি? ট্রাই অ্যাসাইল গ্লিসারলকে ভেঙে কি বানায়? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। দেখো, তোমরা তো এটা জানো যে তোমার এই হচ্ছে তোমার আচ্ছা দাও, একটা ইয়ে ছিল না, আমার ঠিক খেয়াল নেই সংকেতটা। এটার সাথে একটা মানে একটা ফ্যাটি অ্যাসিড লাগানো থাকে, আর এটা হচ্ছে বেসিক্যালি গ্লিসারল। তো এই বন্ডটাই ব্রেক করে হচ্ছে তোমার লাইপেজ। তাহলে লাইপেজ হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারলকে ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল করে। এটা এক স্টেপে হয় না। ট্রাই অ্যাসাইল গ্লিসারলটা ভেঙে ফার্স্টে ডাই অ্যাসাইল গ্লিসারল তৈরি হয়, এখান থেকে একটা ফ্যাটি অ্যাসিড বের হয়ে যায়। এটাকে ভেঙে আবার মনো অ্যাসাইল গ্লিসারল করে, এখান থেকে আরেকটা ফ্যাটি অ্যাসিড বের হয়ে যায়। আলটিমেটলি হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পায় আর কি। এক স্টেপে হয় না, কয়েক স্টেপে হয়। যাই হোক, তাহলে আমরা সাক্কাস এন্টেরিকাসে কি ছিল ওগুলো আমরা দেখলাম। তাহলে সাক্কাস এন্টেরিকাস শেষ। তাহলে আমাদের সাক্কাস এন্টেরিকাস শেষ। আমাদের
ডাইজেস্টিভ জুস কি 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 ছিল বলছিলাম? স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, সাকাস সেন্ট্রিকাস, আরেকটা বাদ রয়ে গেছে, মানে হচ্ছে বাইল। আচ্ছা, বাইল। এখন তাহলে আমরা বাইল নিয়ে কথা বলি। বাইলে কি 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 আছে? বাইলে আছে হচ্ছে বাইল সল্ট, বাইলের কম্পোনেন্ট আর কি, বাইল সল্ট, বাইল অ্যাসিড, কিছু পিগমেন্ট আছে, আর এগুলো সবগুলার সাথে আছে কোলেস্টেরল। আচ্ছা, একটা জিনিস একটু বলি, বাইল সল্ট এবং বাইল অ্যাসিড এগুলো হচ্ছে দ্রাবক, আর পিগমেন্ট এবং কোলেস্টেরল এগুলো হচ্ছে দ্রব, এবং এগুলা মিলে হচ্ছে একটা দ্রবণ। বাইলের ফাংশনটা কি? একটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ ফাংশন, একটা হচ্ছে অ্যাবসর্পটিভ ফাংশন, আর একটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন। এক্সক্রিটরি ফাংশন, ডাইজেস্টিভ এবং অ্যাবসর্পটিভ ফাংশনটা আমাদের এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। এক্সক্রিটরি ফাংশনটা হচ্ছে শাহরুখ যে জিজ্ঞেস করলো গলস্টোন কেন হয়, তার সাথে রিলেটেড। সোজা কথা, বাইলের কাজ হচ্ছে পিগমেন্ট আর কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেওয়া, এক্সেস পিগমেন্ট এবং কোলেস্টেরলকে। কোনো কারণে যদি বেশি বেশি পিগমেন্ট এবং কোলেস্টেরল হয়ে যায়, তখন যদি কোলেস্টেরল বেশি হয় তখন কোলেস্টেরল স্টোন ফর্ম হয়, যদি পিগমেন্ট বেশি হয় তখন পিগমেন্ট স্টোন ফর্ম হয়। খুব ভালো করে সারা জীবন খেয়াল রাখবা এটা। পিগমেন্ট কি কি তোমরা অলরেডি নাম শুনে থাকবা আরবিসির লাইফ সাইকেল থেকে, বিলিরুবিন এবং বিলিভার্ডিন। আর কোলেস্টেরল তো কোলেস্টেরল, এগুলার শরীরে কোনো কাজ নাই, এগুলো শরীর থেকে বের হয়ে যাওয়াটাই উত্তম, এবং বের করে দেওয়ার কাজটাই করে বাইল। আচ্ছা, এবং একটা জিনিস জিজ্ঞেস করতে পারে যে বাইল এক্সক্রিশনটা কোথায় করে। হ্যাঁ, বাইলটা কোথায় বের হয়ে আসে? সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে বের হয়ে আসে না? সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে বের হয়ে আসার মাধ্যমে বাইল কি করে, এই কোলেস্টেরল আর পিগমেন্টকে স্টুলে ছেড়ে দেয়, এবং স্টুলে ছেড়ে দিলে তখন স্টুলের যে ক্যারেক্টারিস্টিক কালারটা আমরা দেখি, এই কালারটা কিন্তু বাইলের জন্য। সহজ কথা বাইলের জন্যই হচ্ছে স্টুলের কালারটা হয়। এবং এটার ইম্পর্টেন্স কি, যদি কোনো কারণে কারো বাইল আটকায় যায় স্টোনের কারণে, ধরো এই জায়গায় একটা স্টোন আছে, তার বাইলটা ডিউডেনামে আসতে পারতেছে না, তখন এই বাইলটা তার খাওয়ার সাথে মিশতেও পারবে না, স্টুলেও যাবে না, তখন তার স্টুলের কালার হবে সাদা আর কি। ঠিক আছে, সাদা কালারের স্টুল হবে। কখনো দেখছো কেউ সাদা কালারের স্টুল? দেখছো নাকি মেরাজ? দেখছো কখনো সাদা কালারের স্টুল? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, যেন না দেখতে হয়। কলেরা হইলে সাদা কালারের স্টুল হয়, এটাকে আমরা বলি রাইস ওয়াটারি স্টুল। ঠিক আছে, কলেরা হইলে কলেরার জীবাণুটা বাইল সিক্রেশন ইনহিবিট করে দেয়, বুঝছো, তখন স্টুলটা রাইস ওয়াটারি হয়। আবার গল স্টোন হলেও তোমার পেল স্টুল হয়, পেল মানে একটু ফ্যাকাশে সাদা স্টুল হয়। কোনো কারণে যদি বাইল না আসে, খাওয়ার সাথে বাইল মিশতে না পারে, তখন অনেক কিছু তো হয়, এই যে ডাইজেস্টিভ অ্যাবসর্পটিভ ফাংশন হবে না, কিন্তু আমরা চোখে দেখতে পাবো কি এক্সক্রিটরি ফাংশনটা হচ্ছে না, কিভাবে পিগমেন্টটা বের হচ্ছে না শরীর থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাইলের একটা ওভারভিউ আমরা পাইলাম। এখন আমরা বাইলের ইন্ডিভিজুয়াল ফাংশন আসি। ভাই আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ, বলো। ভাইয়া এনজাইম গুলার কি হয় আসলে? আমরা তো জানি ভাই রিঅ্যাকশন শেষে এনজাইম গুলো আবার নরমাল পর্যায়ে থাকতেছে, ওরাও কি ভাই স্টুল দিয়ে বের হয়ে যাবে? হ্যাঁ, এনজাইম স্টুল দিয়ে বের হয়ে যাবে, কারণ এনজাইম অ্যাবজর্ব করার তো কোনো মেকানিজম নাই, এবং এনজাইম স্টুল থেকে বের না হয়ে গেলে তো আমাদের আর জীবনে একবার এনজাইম তৈরি করলেই হইতো, বুঝছো, কিন্তু আমাদের প্যানক্রিয়াস তো সারা জীবনই কাজ করতেছে। তারপর এবং কোনো কারণে যদি প্যানক্রিয়াস নষ্ট হয়ে যায়, তাহলে তো আমাদের ওই খাওয়াটা পরিপাক হচ্ছে না। এটা থেকে বোঝা যায় যে এনজাইমটা খাওয়ার মাধ্যমে বের হয়ে যায়, তারপর আমাদের বডি আবার তৈরি করে সেটাকে। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, বিলিভার্ডিনটাও কি হচ্ছে স্টুলের সাথে বের হয়ে যায়? মানে বিলিভার্ডিনটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যায় বিলিরুবিনে, তাই না? নাকি উল্টা বললাম? আমার মনে নাই ভাই আরবিসির সাইকেলটা আসলে। কারো কি মনে আছে?
হ্যাঁ বিলিভার্ডিন থেকে বিলিরুবিনে কনভার্ট হয়, ঠিক আছে। তাই তো আচ্ছা কেউ মানে কেউ কি কারো কি মনে আছে লাইফ সাইকেল অফ আরবিসি? ভাইয়া বিলি ভার্ডেন থেকে রবিন পায়। হ্যাঁ, তো বিলিভার্ডিন সব যে একদম কনভার্ট হয়ে বিলিরুবিনে যাবে এমন তো না, অনেক সময় তার আগেও হইতে পারে, বুঝছো? এজন্যই এখন তোমরা প্রশ্ন করতে পারো যে বিলিরুবিনটা বাইলে আসে কোত্থেকে, তার জন্য তোমরা প্রশ্ন করো যে বাইলটা আসে কোত্থেকে, বাইলটা তৈরি হয় কোত্থেকে, এটা কেউ উত্তর দিতে পারবা? বাইলটা কোত্থেকে তৈরি লিভার হয়? ভাইয়া। হ্যাঁ, লিভার থেকে তৈরি হয়, এটা জাস্ট গল ব্লাডারে স্টোর থাকে। বাইল কিন্তু গল ব্লাডার থেকে তৈরি হয় না, গল ব্লাডারে জাস্ট স্টোর থাকে। এবং গল ব্লাডার যে খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে সেটাও না। মানুষের সার্জনরা গল ব্লাডারে কোনো প্রবলেম হলে কেটে ফালায় দেয়, তারপর তো মানুষদের প্রবলেম হয় না। সো বেসিক্যালি বাইল লিভার থেকে আসে এবং এই লিভারেই কিন্তু ব্লাড সার্কুলেশন হয় এবং ব্লাডের যেই কিছু ওয়েস্ট পার্টিকেল এগুলা যেমন লিভারে সঞ্চয় হয়, আবার ব্লাডের যেই ভালো ভালো পার্টিকেল এগুলো লিভারে সঞ্চয় হয়, লিভার প্রয়োজন অনুসারে মানে এক একটাকে এক এক জায়গায় পাঠায় দেয়। সো বাইলটাও এভাবে লিভারের মাধ্যমেই মানে মানে বিলিরুবিনটা সংগ্রহ করে আর কি। যাই হোক, আচ্ছা বেশি কথা বলে ফেলছি অন্যদিকে। তাহলে বাইল সল্ট, বাইল অ্যাসিড নাম তোমরা জানো সবাই। দুইটা সোডিয়াম, দুইটা পটাশিয়াম, দুইটা টরোকোলেট আর দুইটা গ্লাইকোকোলেট। সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট। আশা করি খুবই ইজি ভাবে মনে রাখবা। পিগমেন্ট তো বললাম, বিলিরুবিন, বিলিভার্ডিন। আর বাইল অ্যাসিড এটা জাস্ট নাম মনে রাখার জন্য, এটা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। কোলিক অ্যাসিড আর চেনো ডিঅক্সি কোলিক অ্যাসিড, এটা জাস্ট নাম, এটা তোমরা বইয়ে পাবা, এটা আলাদা করে বলা হচ্ছে কোলিক অ্যাসিড আর চেনো ডিঅক্সি কোলিক অ্যাসিড। আচ্ছা, এখন হচ্ছে কি তোমার আমরা তাহলে বাইলের ডাইজেস্টিভ এবং অ্যাবজর্পটিভ ফাংশনটা একটু দেখে নিই। ডাইজেস্টিভ ফাংশনটা কি আর অ্যাবজর্পটিভ ফাংশনটা কি, ঠিক আছে? ডাইজেস্টিভ ফাংশনটা আমরা দেখি। একটা জিনিস দেখো, সবসময় মনে রাখবা যে বাকি সব যে জুস আছে, বাকি যত ডাইজেস্টিভ জুস আছে, আচ্ছা এখানে আমি এগুলা একটা মিনিট। আচ্ছা, ডাইজেস্টিভ জুস এই যে তোমার স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াস জুস, সাক্কাসেন্ট্রিকাস, বাইল, সবুজ সবগুলাই এনজাইমেটিক সিক্রেশন আছে, সবগুলো থেকে এনজাইম আসে, কিন্তু বাইল থেকে কোনো এনজাইম আসে না। এখানে বাইল একটু পার্থক্য, বাইল থেকে কোনো এনজাইম আসে না। তারপরও বাইল কিভাবে মানে সাহায্য করে, ডাইজেশনে সাহায্য করে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক লাইপেজ, এটা ইনঅ্যাক্টিভ থাকে, এটাকে অ্যাক্টিভেট করে হচ্ছে বাইল, অ্যাক্টিভ হয়ে যায়। একটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে আমরা যখন ফ্যাট খাই, ধরো সয়াবিন তেল বা সরিষা তেলের বড় একটা ফোঁটা চিন্তা করো, এরকম লার্জ গ্লোবিউল আকারে আমরা ফ্যাটটা ইনজেস্ট করি, কিন্তু এত লার্জ গ্লোবিউলের উপর লাইপেজ ঠিকমতো অ্যাক্ট করতে পারে না, কারণ সারফেস এরিয়া কম। তোমরা কেমিস্ট্রিতে যে বিক্রিয়ার হার, বিক্রিয়ার বেগ পড়ছিলে না, ওইখানে কিন্তু সারফেস এরিয়া বলে একটা জিনিস ছিল, যে সারফেস এরিয়া যত বেশি হবে বিক্রিয়ার হার তত বাড়বে। এজন্যই এই লার্জ গ্লোবিউল অফ ফ্যাটকে ভেঙে ভেঙে ছোট ছোট গ্লোবিউল করা হয়। এই যে একটা লার্জ গ্লোবিউল ভেঙে ছোট ছোট গ্লোবিউল করা হলো, এই কাজটাও করে বাইল, বাই ইটস ডিটারজেন্ট অ্যাকশন, ডিটারজেন্ট অ্যাকশন। আর এই যে বড় দানা ভেঙে ছোট ছোট দানা তৈরি হয়, এটাকে বলা হয় ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন। তাইলে সে যদিও এনজাইম দিয়ে কাজ করতেছে না, কিন্তু সে এনজাইমকে অ্যাক্টিভেট করতেছে, আবার এনজাইম যেন সহজে কাজ করতে পারে সেজন্য সেটাকে ছোট 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 টুকরা টুকরা করে দিচ্ছে। এই হচ্ছে ওর ডাইজেস্টিভ ফাংশন। তাহলে ওর ডাইজেস্টিভ ফাংশন হচ্ছে এই দুইটা, খেয়াল রাখবা। এখন আসি এর অ্যাবজর্পটিভ ফাংশনটা কি। এটা তোমরা অনেকেই জানো, একটু বলি। তোমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসছো, লাইক ডিসলভস লাইক, লাইক ডিসলভস লাইক। এটা হচ্ছে যে সারা জীবনে যত উক্তি পড়ছি তার মধ্যে সবচেয়ে কাজের উক্তি হচ্ছে এটা, লাইক ডিসলভস লাইক। যাই হোক, দেখো ধরো এই হচ্ছে তোমার মিউকোসাল সেল, এই পাশে হচ্ছে ব্লাড ভেসেল, আর এখানে হচ্ছে তোমার যে নিউট্রিয়েন্টগুলা ডাইজেস্ট হইলো কিন্তু অ্যাবজর্ব হওয়ার জন্য অপেক্ষা করতেছে,
দেখো এই যে একটা নিউট্রিয়েন্ট ডাইজেস্ট হলো, এখন আমরা একটা জিনিস একটু আবার চিন্তা করি, ফ্যাটের ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি কি? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, আচ্ছা এই জিনিসটা আসলে এখনো বলি নাই, একটু বলে নেই। গ্লুকোজের এন্ড মানে সরি কার্বোহাইড্রেটের ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি কি বলো তো কেউ একজন। ডাইজেশন কমপ্লিট হলে কার্বোহাইড্রেটটা কি ফর্মে পাওয়া যায় ডাইজেশন কমপ্লিট হলে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। হ্যাঁ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তারপর প্রোটিনের ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি বলো তো? অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, শুধু অ্যামাইনো অ্যাসিড না, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড। মানে তোমার শুধু প্রোটিনটা একটু অন্যরকম, এটা একদম পুরোপুরি অ্যামাইনো অ্যাসিড না ভেঙেও অ্যাটলিস্ট ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড ফর্মে অ্যাবজর্ব হতে পারে। আর ফ্যাটেরটা কি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড। কিন্তু এটা পুরোপুরি সত্য না, এটা শুধুমাত্র ট্রাইঅ্যাসিড গ্লিসারলের ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে আরো আছে, যেমন কোলেস্টেরল। কোলেস্টেরলটা তোমার কোলেস্টেরল এস্টারেজ দিয়ে, মানে দেখো কোলেস্টেরল এস্টার এটা হচ্ছে মেইন ফর্মটা, এটা কোলেস্টেরল এস্টারেজ দিয়ে ভেঙে কোলেস্টেরল হয়। আর হচ্ছে তোমার আর কি হয়, ফ্যাটি অ্যাসিড হয় না গ্লিসারল হয়? দাঁড়াও, ওয়েট একটা মিনিট আমি বলতেছি তোমাদেরকে। কোলেস্টেরলটা, হ্যাঁ ঠিক আছে, কোলেস্টেরল এস্টার, এটা কোলেস্টেরল এস্টারেজ দ্বারা ভেঙে কোলেস্টেরল হয় আর ফ্যাটি অ্যাসিড হয়। আবার ফসফোলিপিড, এটা ভেঙে দেখো ফসফোলিপিডকে ভাঙে কে? ফসফোলাইপেজ A2 কি তৈরি করে? লাইসোফসফোলিপিড আর ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটের ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্ট কি কি? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, লাইসোফসফোলিপিড আর ফ্যাটি অ্যাসিড, তো এগুলাতে আছে। এখন দেখো তাহলে ফ্যাটের এন্ড প্রোডাক্টটা কি কি? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, লাইসোফসফোলিপিড। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, লাইসোফসফোলিপিড। এর মধ্যে গ্লিসারল আর লাইসোফসফোলিপিড এই দুটো হচ্ছে পোলার, মানে এরা পানিতে দ্রবীভূত হতে পারে। এরা ডিরেক্ট এখান থেকে এখানে ঢুকে যাইতে পারে ডিরেক্ট, এদের জন্য আর কোনো কিছু দরকার নেই। কারণ লাইক ডিজলভস লাইক, মানে কি এটা? মানে কি তোমার আমার জিআইটি লুমেনে তো পানি দিয়ে ভর্তি, ফ্লুইড লাইক জিনিস দিয়ে ভর্তি, এর মধ্যেই তো ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্টগুলো ভাসমান থাকে, তাই না? তো এদেরকে তো একটা নির্দিষ্ট দূরত্ব পার হয়ে তারপরে মিউকোসাল সেলের মধ্যে ঢুকতে হয়। সো শুধুমাত্র যারা পোলার সাবস্টেন্স তারাই এই দূরত্বটা একা একা পার হয়ে মিউকোসাল সেলের ভিতরে ঢুকতে পারবে, এবং গ্লিসারল এবং লাইসোফসফোলিপিড তাই করে। ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরল এই দুইটা হচ্ছে নন পোলার। এখানে কথা আছে একটু, ফ্যাটি অ্যাসিড দুই রকম, লং চেইন ফ্যাটি অ্যাসিড অনেক লম্বা, আর শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডগুলোও অনেক সময় পোলার হইতে পারে। যাই হোক, আমরা মেনলি যেটা বলবো যে ফ্যাটি অ্যাসিডটা নন পোলার, কোলেস্টেরলটা নন পোলার। তার মানে কি? তাইলে কিন্তু ধরো এখানে একটা নন পোলার ফ্যাটি অ্যাসিড আছে, একটা নন পোলার কোলেস্টেরল আছে, সে কিন্তু বাই ইটসেলফ এখান থেকে এই পর্যন্ত যাইতে পারবে না, এখান থেকে এই পর্যন্ত যাইতে পারবে না, কারণ সে ডিজলভই হইতে পারবে না, সে ট্রান্সপোর্ট হইতে পারবে না, সে একটা অকওয়ার্ড অবস্থানে থাকবে, সে এর মধ্য দিয়ে ভেসে ভেসে আসতে পারবে না। সোজা কথা, তোমরা যদি এটা চিন্তা করো যে তোমার আমাদের ইন্টেস্টাইনাল লুমেনটা হচ্ছে একটা নদী বা একটা সাগর বা একটা সমুদ্র বা একটা পুকুর টাইপ, এর মধ্যে যারা পোলার তারা হচ্ছে লাইক কেউ যদি সাঁতার জানে, তারা সাঁতরে নদী পার হয়ে আপনা আপনি তীরে যে মিউকোসাল সেলের ভিতর ঢুকে পড়তে পারবে। কিন্তু যারা নন পোলার তারা সাঁতার জানে না, তাদের জন্য নৌকা লাগবে বা লঞ্চ লাগবে বা ফেরি লাগবে। তাহলে নন পোলার জিনিসগুলোকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমার কিছু একটা লাগতেছে,
সেই কিছু একটাই হচ্ছে বাইল। কি করে বাইল দেখো তুমি, একটা জিনিস একটু দেখো, তোমার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের গঠনটা আমাকে কি একজন বলো তো, একটা ফ্যাটি অ্যাসিডের গঠনটা আমাকে কি একজন বলো তো, একটা সংকেত বলো তো ফ্যাটি অ্যাসিডের, আমার নিজেরও ঠিক খেয়াল নাই। একটা পোলার প্রান্ত থাকে, একটা অপোলার প্রান্ত থাকে না? কেউ কি পারবা বলতে? নাহলে আমি একটু গুগলে সার্চ দিয়ে বের করতে হবে আমার। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড, এটা তো তোমরা সবাই ইন্টারে পড়ছো, এটা না পারা তো কিছু নাই। CH3COOH, সাপোজ এটা একটা ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এই ফ্যাটি অ্যাসিডের একটা প্রান্ত হচ্ছে নন পোলার, বাট এই প্রান্তটা কিন্তু দেখো COOH, এই প্রান্তটা কিন্তু পোলার। কারণ কি, এটা হচ্ছে একটা পজিটিভ প্রান্ত পার্শিয়ালি, এটা হচ্ছে একটা পার্শিয়ালি নেগেটিভ প্রান্ত। সো এটা হচ্ছে পোলার প্রান্ত, এটা হচ্ছে নন পোলার প্রান্ত। কিন্তু যখন একটা অনেক লং চেইন ফ্যাটি অ্যাসিড থাকে, অনেক লম্বা একটা ফ্যাটি অ্যাসিড থাকে, তখন কিন্তু আসলে এই একটা পোলার প্রান্ত এই পুরাটাকে কোনো লাভ করতে পারে না, এই পুরাটাই তখন একটা নন পোলার পার্টিকেল হিসেবেই কনসিডার করা হয়। তো যাই হোক, বাইল কিভাবে সাঁতার না জানা একটা নন পোলার মলিকিউলকে মানে ফেরি করে ইন্টেস্টাইনাল মিউকোসায় নিয়ে যায় দেখো। বাইলের যে এক একটা মলিকিউল, ধরো এরকম অনেকটা, এদেরও দুইটা প্রান্ত থাকে। আচ্ছা, বাইলে কিন্তু আরেকটা জিনিস থাকে, আমি মিস করছি, বাইলে ফসফোলিপিড থাকে। এ হচ্ছে ফসফেট, মানে সরি, তোমার এ হচ্ছে ফসফোলিপিড, মানে এ হচ্ছে ফসফেট প্রান্ত আর এটা হচ্ছে লিপিড প্রান্ত। তো এরকম দেখো, তা তোমার বাইল কি করে, তোমার বাইল, আচ্ছা দাঁড়া আমি একটু কালার করি। তাহলে বাইলের যে ফসফোলিপিড, এটার একটা পোলার প্রান্ত থাকে, একটা নন পোলার প্রান্ত থাকে। বাইল মলিকিউলগুলো একসাথে হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। একটু গোল গোল করে দেখাই দিই। আচ্ছা আচ্ছা, তোমাদের সবাই কি তাহমিদ চলে গেছে, তোমাদের বাকিদেরও কি ঘুম পাচ্ছে? একটু বলো তো, আমি কি আজকে কন্টিনিউ করবো নাকি আরেকদিন বলবো? কেউ কথা না বললে আমি জি বুঝবো ভাইয়া, শাহরুখও বলতেছে ভাইয়া ও টায়ার্ড হয়ে গেছে, সো হ্যাঁ, এসব আজকের কিছু মতো আমি বলি না, এগুলা মেরাজের কথা। মেরাজ বলতেছে, আমরা কেউ বলতেছি না। এই তাহমিদ না বললো ঘুম ধরছে ভাই। এই তাহমিদ দিনে ঘুমায় গেছিস? মাত্র বলছি এটা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি বাইলটা শেষ করি, বাইলটা শেষ করলে একটা পার্ট হবে আর কি, তারপরে একবার জিজ্ঞেস করবো, বাট বাইলটা শেষ করার পর্যন্ত একটু শোনো। আচ্ছা দেখো, আচ্ছা দাঁড়াও, বাইলটা কি করে, বাইলের মলিকিউলগুলা এভাবে একসাথে হয়ে একটা গুটি পাকায়, ঠিক আছে? এই গুটি পাকানোর বাইরের দিকটা হচ্ছে যে ফসফোলিপিড, এই যে পিঙ্ক মানে বেগুনি কালারের যেটা, এটা হচ্ছে পোলার এন্ড, আর ভিতরেরটা হচ্ছে নন পোলার এন্ড। এই নন পোলার এন্ডের ভিতরে তারা কি করে, তারা আরো অনেক নন পোলার পার্টিকেলকে তারা ঢুকায় নেয়। কোন নন পোলার পার্টিকেলকে তাদের ঢুকাইতে হবে ফেরি পার করার জন্য? এই যে এগুলা ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরল। তাহলে সহজ কথা আমি তোমাদেরকে বলি, ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরল মানে এরা কি করে, এরা বাইলের একটা গুটি পাকানো জিনিসের মধ্যে ঢুকে যায়। এই যে এই হলুদ যে জিনিসটা, এই হলুদ পার্টটাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরল। এরা কই থাকে? এরা বাইলের একটা অ্যাগ্রিগেশনের মধ্যে থাকে। কিভাবে থাকে? বাইলের দুইটা প্রান্ত থাকে, একটা পোলার প্রান্ত যেটা বাইরের দিকে থাকে, একটা থাকে নন পোলার প্রান্ত যে ভিতরের দিকে থাকে। পোলার প্রান্তটা কার সাথে ফেস করে থাকে? বাইলের বাইরে কি এখানে ইন্টেস্টাইনাল যে জুস, গ্যাস্ট্রিক জুস বা মানে ডাইজেস্টিভ জুস, এটা কিন্তু ওয়াটার। সো এই ওয়াটারে তোমার এই সাবস্টেন্সটা খুব ইজিলি ভাসতে পারে। সহজ কথা আমি তোমাকে আরেকটু ইজি করে বলি, এই হচ্ছে তোমার ইন্টেস্টাইনাল লুমেন, এর মধ্যে পানি ভর্তি, আর এই হচ্ছে মিউকোসাল সেল। এই পানির মধ্যেই এই জিনিসটা ভাসতেছে। কি ভাসতেছে? অ্যাগ্রিগেশন অফ বাইল।
অ্যাগ্রিগেশন অফ বাইলটা কিভাবে হচ্ছে? দ্য পোলার পার্ট ফেসেস আউটওয়ার্ডস, দ্য নন পোলার পার্ট ফেসেস ইনওয়ার্ডস, এবং এই নন পোলার পার্টেরও ভিতরে আছে কি নন পোলার লিপিড, যেগুলো হচ্ছে তোমার পার হইতে পারতেছিল না। তাহলে পুরো জিনিসটাকে একটা সুন্দর নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে মাইসেলি। মাইসেলি, তাহলে মাইসেলি কি? মাইসেলি হচ্ছে অ্যাগ্রিগেশন অফ বাইল ইনসাইড হুইচ নন পোলার লিপিডস আর ক্যারিড from the intestinal lumen to the mucosal cell. এই যে মাইসেলি, এই মাইসেলের মধ্যে করেই নন পোলার ফ্যাটি অ্যাসিড আর কোলেস্টেরলটা ইন্টেস্টাইনাল লুমেন থেকে ক্যারি হয়ে ইন্টেস্টাইনাল মিউকোসাতে চলে যায়, এটাকে বলা হয় মাইসেলি। এবং এই যে কাজটা করতেছে, পার করায় দেওয়ার কাজটা করতেছে, এটাকে বলা হয় ফেরিং অ্যাকশন। ফেরিং অ্যাকশন। তোমরা কি সবাই ক্লিয়ার? এটা কেউ একজন আমাকে ব্যাখ্যা করে বলো তো। মিরাজ বলো এবার, মিরাজকে জিজ্ঞেস করি নাই। ভাইয়া আসলে ফ্যাটের যে পার্টিকেলটা ছিল, মানে এখানে যেটা ফ্যাটি অ্যাসিড, এটার যে পোলার পার্ট আর নন পোলার পার্ট এরা হচ্ছে বাইলের সাথে অ্যাগ্রিগেটেড হয়ে একটা মাইসেলি ফর্ম করছে, তারপর ভাইয়া ফেরিং অ্যাকশন দিয়ে সেটা লুমেন থেকে বের হয়ে যাচ্ছে ভাইয়া। আচ্ছা তুমি আমাকে বলো বাইল কি পোলার না অপোলার, আমাকে এটা বলো। হ্যাঁ, দুইটা পার্ট আছে। হ্যাঁ দুইটা পার্ট আছে, দুইটা পার্ট। মানে জিনিস হচ্ছে কি, আমাদের মধ্যে অনেক লোক আছে তারা দুমুখ, ঠিক আছে, টু ফেসড। এটা হচ্ছে তোমার ধরো তারা একজনকে এক কথা বলে আরেকজনকে আরেক কথা বলে, ঠিক আছে। তো বাইল অনেকটা এরকম। বাইলকে মানে আমি বলি ইন্টেস্টাইনাল যেই সিক্রেশনটা, সে হচ্ছে একটা ফ্লুইড আর কি, সে কোনো নন পোলার জিনিসকে পার হইতে দিবে না। নন পোলার জিনিসকে দেখলে সে থামায় দেয় যে তুই যাইতে পারবি না। বাইল হচ্ছে খুবই একটা স্মাগলার, ঠিক আছে, সে পাচারকারী। সে তার ভিতরে লুকায় রাখে পোলার সাবস্টেন্সগুলোকে, সরি তার ভিতরে নন পোলার সাবস্টেন্সগুলোকে লুকায় রাখে। ইন্টেস্টিনাল জুসকে জানতেই দেয় না যে তার ভিতরে তার মন এত কালো, মানে তার মন কালোটে, মানে তার মন এত হলুদ, মানে তার ভিতরে যে এত নন পোলার সাবস্টেন্স আছে এটা কিন্তু বাইরে থেকে দেখাই যায় না। কারণ পুরো জিনিসটা একটা বেগুনি কালারের একটা গোল হয়ে থাকে, মানে সোজা কথা পোলার একটা, মানে তার আউটলুকটা পোলার, সে পুরো পৃথিবীকে জানে কি যে সে পোলার, অথচ তার অন্তরের মধ্যে সে লালন করছে নন পোলারিটিকে। তার মানে সে হচ্ছে দুমুখ সাপ টাইপ। সে সবাইকে বলে বেড়াচ্ছে যে সে মানে মানে ভিতরে ফিটফাট বাইরে সদরঘাট টাইপ। বাইরে সে পোলার কিন্তু ভিতরে সে নন পোলার, আবার এই নন পোলারের মধ্যে সে আরো নন পোলার জিনিসকে পাচার করে নিয়েও যাচ্ছে। সে স্মাগলার টাইপ আর কি, লুকায় রাখতেছে, কাউকে দেখাচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে ফেরিং অ্যাকশন। ফেরিং অ্যাকশন করে মাইসেলি, এবং এই ফেরিং অ্যাকশনের মাধ্যমে বাইল তার অ্যাবজর্পটিভ ফাংশনটা কমপ্লিট করে এবং দাস ইট কজেস অ্যাবজর্পশন অফ পোলার লিপিড। অ্যাবজর্পশন অফ পোলার লিপিড। তাহলে বাইলের কাজটা সবাই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আমাদের ডাইজেশন শেষ, এখন ডাইজেশন নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আমি আজকে অনেক প্ল্যান ছিল যে আমি ডাইজেশন অ্যাবজর্পশন পড়াই, তারপর আবার পরেরটাও পড়াবো। আমার শখের কোনো কমতি নাই। আমার এখনো ডাইজেশন শেষ হচ্ছে মাত্র। এখন তোমরা একটু বলো, আমি কি আজকে অ্যাবজর্পশন পড়াবো নাকি আজকে অনেক রাত হয়ে গেছে দেখে আজকে শেষ করব? আর কালকে তো ক্লাস টাস নাই কারো, কালকে তোমরা কখন পড়তে পারবা? কালকে চাইলে সকালেও আমি পড়াইতে পারি তোমাদেরকে, তোমরা যদি মনে করো। যেহেতু এখন কারো ক্লাস টাস নাই, আমার নিজেরও ক্লাস নেই, আমি তোমাদের চাইলে পড়াইতে পারবো। আমার কাছে মনে হচ্ছে আজকে থাক, আজকে না পড়ি, আজকে অনেকক্ষণ হয়ে গেছে। কি বলো তোমরা? যদি কারো এনার্জি থাকে বলো, সমস্যা নাই, আমি পড়াবো। আমার ঘুম আসে না, আমি রাতে দেরি করে ঘুম। ভাই আর পড়াই না, এখানে অনেক ঝড় হচ্ছে, কারেন্ট চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনো, তোমরা যেটা পড়লা এটা কি ধরো বেশি রিডান্ডেন্ট হয়ে গেল? আমার কাছে মনে হয় যে আমি তোমরা যা জানো ওইটাই আমি আবার বলছি আর কি। মানে আমার কাছে মনে হয় না যে তোমরা খুব নতুন কিছু শিখছো এখান থেকে, কারণ তোমাদের একটা ক্লাসও হয়েছে, প্লাস এটা তোমরা ইন্টারভিউ পড়ছো। তাও আজকে একটু যেহেতু শুরু করলাম, একটু আগের জিনিসগুলো রিক্যাপচার করে নিলাম। আশা করি যে, আচ্ছা আরেকটা জিনিস, কালকে তোমরা কয়টায় পারবা? কালকে কি সকাল 10টা-11টায় পারবা তোমরা? কালকে 10টা-11টা যদি পড়ো তাহলে সকালে একটু পড়ায় ফেলাম, রাতের বেলা আসলে তোমাদের জন্য মনে একটু ইনকনভিনিয়েন্ট। তোমাদের কি ক্লাস টাস আছে এখন আর? হ্যাঁ, রাতে 10টায় দিলেই তো 11টা শুরু না করে আচ্ছা আগে শুরু। আমার তো সমস্যা নাই বুঝছো। আজকে আমাকে মবিন বললো যে ভাইয়া এখানে তো অনেকে মেয়ে আছে এবং মেয়েদের তো রাতের বেলা ফোন চালাইলে বাবা মারা বকা দেয়। এখন এই কথা কি সত্য কি না আমি জাস্ট তোমাদের কাছে জানতে চাচ্ছি।
তোমরা ফ্র্যাঙ্কলি বলতে পারো, মানে তোমাদের লাভের জন্য তোমরা বলো ফ্র্যাঙ্কলি কোন সময় পড়ালে তোমার জন্য ভালো হয়, বুঝছো? বা এই টাইমে যে পড়াইলাম কোনো প্রবলেম হয় কিনা। একটা প্রবলেম হয় যে ঘুমের টাইম হয়ে যায়, সো যদি বাকি থাকে তাহলে আর এক্সটেন্ড করা যায় না। এখন তোমরা বলো, তোমরা খালি মেরাজ আর শাহরুখ আর তাহমিদ কথা বলতেছে আর কেউ কথা বলতেছে না, তাহলে তো হবে না। কিন্তু সবাইকে একটু ইনপুট পড়াইতে চাচ্ছি, তো বলো তোমরা, অথবা এখন না বললেও তোমরা আমাকে জানাও, ঠিক আছে? কালকে সকালে যদি পড়তে চাও তাও জানাও, কালকে রাতে যদি পড়তে চাও তাও জানাও, বাট জানাও তোমাদের তো আলাদা গ্রুপ আছে, গ্রুপে জানাও, হ্যাঁ? আর আজকে যা পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, কারো মনে কোনো প্রশ্ন নাই? তাহলে ঠিক আছে ভাইয়া, পুরো তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন তো তোমাদের, তোমরা যদি সময় পাও একটু বই থেকে দেখে নিও জিনিসটা, হ্যাঁ? আর আমি হচ্ছে একটা স্লাইড তোমাদেরকে দিয়ে দিচ্ছি, মেরাজকে দিব। মেরাজ তুমি তোমাদের গ্রুপটাতে দিয়ে দিও, হ্যাঁ? এই স্লাইডটা দেখে তোমরা ইয়ে করতে পারবে। স্লাইডটা হচ্ছে হাফিজ স্যারের স্লাইড। হাফিজ স্যার যখন আমাদেরকে পড়াইছিল আমাদের ফার্স্ট ইয়ার, ওই স্লাইডটা আমরা নিয়ে নিছিলাম আর কি। এই স্লাইডটাতে হচ্ছে যে ওই টপিকগুলো সব আছে আর কি, তো তোমরা একটু স্লাইডটা দেখে নিও, হ্যাঁ? আর বাকিটুকু আমি তাহলে কালকে কন্টিনিউ করব। এখন আমাকে একটু বলো, আমি কি এই স্টাইলে স্লোলি পড়াবো নাকি আমি একটু রাশ করব? লাইক অনেক জিনিস তো তোমরা পারো, আমি কি এই স্টাইলে আস্তে আস্তে যাব? এই স্টাইলে আস্তে আস্তে গেলে লাইক 4-5টা ক্লাস লাগবে সব মিলায়। আর যদি একটু রাশ করি তাহলে হয়তো 2-3টা ক্লাস লাগবে। কি করব বলো দেখি, তোমরাই বলো কিভাবে পড়ালে ভালো। ভাই এই স্পিডই ভালো। এসপিডি ভালো, তাই না? আচ্ছা ঠিক আছে। আর সকালে মনে হয় অনেকে চাচ্ছে না, কারণ একটু ঘুমাইতে চায় সবাই, তাহলে আমি একটা কাজ করি, রাতেই পড়াই, ঠিক আছে? রাতে পড়াইলে কারো কি কোনো প্রবলেম হয়? ধরো এই টাইমে পড়াইলে একটু বলো, ফ্র্যাঙ্কলি বলো। মানে ছেলেদের প্রবলেম হয় না আমি জানি, ছেলেরা প্রবলেম হলে আসতে পারবে, মেয়েরা একটু বলো তোমাদের। আচ্ছা এখন আসলে বললে সমস্যা, অনেকে হয়তো বলতে লজ্জা পাও, যাক আমাকে দরকার হলে তোমরা কোনোভাবে জানানোর চেষ্টা করো। হয় না ভাইয়া, হয় না তো, তাই না? মানে আমার কথা হচ্ছে যে আমরা তো রাত 1টা-2টা পর্যন্ত শুয়ে শুয়ে ফোন চালাই, নাহলে ইউটিউব দেখি, এই করি ওই করি, তাই না? সো আমরা তো আমাদের বাবা মার সামনে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি। সো বাবা মারা যদি দেখে যে আমরা পড়তেছি, বাবা মারা তো আর দেখবে না যে আমরা কি ইউটিউবে পড়তেছি না কিসে পড়তেছি, তাই না? আশা করি প্রবলেম হবে না। তাহলে এরকম টাইমেই পড়াই, কি বল? 11টা থেকে পড়ে, 11টা থেকে 1টা পর্যন্ত পড়াই কয়েকদিন, আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে? তাইলে সবাইকে ধন্যবাদ। সবাই একটু দেখে নিও, আমি স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে পড়ো। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো পার্সোনালি, যদি কোনো প্রশ্ন থাকে মেরাজের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, অথবা আমার সাথে তো অনেক অ্যাড আছে, আমাকে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? এই মেরাজ, আচ্ছা ঠিক জি আছে, ভাইয়া আছি। হ্যাঁ তোমরা তাহলে ঘুমাও, হ্যাঁ? তোমাদের যাদের অনেক ঘুম পাচ্ছে ঘুমাও, আর যাদের ঘুম আচ্ছা পাচ্ছে না ভাইয়া। তারা এখন ইয়ে করো। ওকে ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি, তোমরা লিভ নিও, এটা তো তোমাদের অ্যানাটমি ক্লাস। বেশিক্ষণ থাকলে অথবা আড্ডাও মারতে পারো তোমরা যারা মারতে চাও, সমস্যা নেই। আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।